প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে আমরা জানব, যেখানে প্রত্যাবর্তী প্রক্রিয়াটাকে আমরা প্রত্যাগামী প্রক্রিয়া বলে থাকি এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটাকে আমরা অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে থাকি, যার ইংলিশ নাম হচ্ছে কি রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেস। তো এই প্রসেসটা জানার জন্য, দ্যাট মিনস এখানে প্রসেস হচ্ছে দুটো, এই দুটো জানার জন্য তোমাদেরকে আমি একটা ছোট্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। এবং তোমরা কিন্তু অলরেডি তাপ ইঞ্জিন সম্পর্কে জানো, এবং আমাদের তাপ ইঞ্জিনের মধ্যে একটা নির্দিষ্ট পদার্থ থাকে যেটাকে আমরা বলে থাকি কার্যকরী পদার্থ বা ওয়ার্কিং সাবস্টেন্স। তার মানে হিট ইঞ্জিনের ভিতরে ঠিক এই জায়গাটাতে আমাদের কিছু পরিমাণ জ্বালানি থাকে বা ফুয়েল থাকে, যেটাকে আমরা ওয়ার্কিং সাবস্টেন্স বলে থাকি, অথবা কার্যকরী পদার্থ বলে থাকি বা কার্যরত পদার্থ বলে থাকি। এখন এই পদার্থের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। এই পদার্থটা করে কি, একটা নির্দিষ্ট পরিবেশে থাকতে পারে। দ্যাট মিন্স আমাদের এই পদার্থের জন্য নির্দিষ্ট পরিমাণ চাপ থাকে, নির্দিষ্ট পরিমাণ আয়তন থাকে এবং নির্দিষ্ট পরিমাণ আমাদের তাপমাত্রাও থাকে। তো এই জিনিসটা যখন আমাদের থাকে ভেতরে, তখন আমরা তাপ প্রয়োগ করলে বা হিট ইঞ্জিনের মধ্যে কাজ করালে তার স্টেট বা অবস্থার পরিবর্তন ঘটে। তো তুমি ধরে নাও একদম শুরুতে আমাদের ওয়ার্কিং সাবস্টেন্স বা কার্যকর পদার্থটার P1 পরিমাণ চাপ থাকে, B1 পরিমাণ আয়তন থাকে এবং T1 পরিমাণ তাপমাত্রা থাকে। এবং যখন সে একটা নির্দিষ্ট প্রসেস ঘটায় বা নির্দিষ্ট একটা প্রক্রিয়া ঘটায়, ওই প্রক্রিয়ার পর তার সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। দ্যাট মিন্স তার যে চাপের পরিমাণটা আছে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে, এবং সেটা পরিবর্তন হয়ে P2 হতে পারে, আয়তন পরিবর্তন হয়ে V2 হতে পারে, এবং তাপমাত্রা পরিবর্তন হয়ে আমাদের T2 হতে পারে। তো এই পরিবর্তনের মেইন কারণটা হচ্ছে কি, কারণ আমরা এখানে কিছু পরিমাণ তাপ অ্যাপ্লাই করেছি এই সাবস্টেন্সের উপর। তো যখন তুমি তাপ অ্যাপ্লাই করবে, তার মানে এই পদার্থটা তাপ শোষণ করবে। ধরো QH পরিমাণ তাপ সে শোষণ করলো, শোষণ করে তার অবস্থাটা পরিবর্তন ঘটালো। তার মানে আমরা এখানে যে তিনটা তাপগতীয় প্যারামিটার পাচ্ছি, এগুলো আসলে এক একটা অবস্থা বা স্টেটকে নির্দেশ করে কার্যকর বস্তুর। এবং তুমি এই স্টেটের নামটা ধরে নিতে পারো এই স্টেট, মানে এই অবস্থা। আর তুমি এখানে দেখতে পাচ্ছ তাপ গ্রহণের পর তার স্টেট বা অবস্থা পরিবর্তন হয়েছে, দ্যাট মিনস তার তাপ, চাপ, আয়তন পরিবর্তন হয়েছে। তাই তুমি এই স্টেট বা অবস্থাটার নাম দিতে পারো বি স্টেট বা বি অবস্থা। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে কোন একটা কার্যকরী পদার্থ বা কার্যরত পদার্থ তাদের স্টেট পরিবর্তন করতে পারে তাপ প্রয়োগের ফলে। এখন আমাদের এই যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে গেল, এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা বলা যায় সম্মুখগামী প্রক্রিয়া। তাহলে এরা হচ্ছে ডিরেক্ট অপারেশন করে বলে এদেরকে সম্মুখগামী প্রক্রিয়া বলা হয়। তার মানে আমি A থেকে B-তে চলে গিয়েছি, বাট আমি কিন্তু B থেকে আবার A-তে ফেরত আসিনি। বাট আমি যদি আবারও B থেকে A-তে ফেরত আসতে চাই, দ্যাট মিনস আমাদের তাপমাত্রা, চাপ এবং আমাদের আয়তন যদি সেম অবস্থায় চলে আসে, তখন আমরা যে প্রক্রিয়াটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। তার মানে আমাদের এখানে যদি কোনো একটা কার্যকর বস্তু তাপমাত্রা নেয় এবং তাপ শোষণ করার মাধ্যমে যদি একটা স্টেট থেকে আরেকটি স্টেটে কনভার্ট হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা বলা যায় সম্মুখমুখী প্রক্রিয়া। আর যদি সে ওই স্টেট থেকে আবারও আগের স্টেটে যদি ফিরে আসে, দ্যাট মিনস সে যদি B স্টেট থেকে আবার A স্টেটে ফিরে আসে, তখন টোটাল যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি প্রত্যাবর্তী বা রিভার্সিবল প্রসেস বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। যেহেতু আমাদের প্রথম প্রক্রিয়াতে সে QH পরিমাণ তাপ শোষণ করেছে, তার মানে দ্বিতীয় প্রক্রিয়াতে অবশ্যই তাকে কী করতে হবে, QH পরিমাণ তাপ বর্জন করতে হবে। তার মানে একটা প্রক্রিয়াতে, যেটা হচ্ছে একমুখী প্রক্রিয়া, সে যদি তাপ গ্রহণ করে, তার মানে আমি তাপ গ্রহণটাকে এখানে লিখলাম, তাহলে অবশ্যই সে যদি আগের অবস্থায় ফিরে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে কী করতে হবে, তাপ বর্জন করতে হবে। এখন দেখো তো কার্যকরী পদার্থের কাজ কি, সে আসলে তাপ গ্রহণ করে পরিবেশের উপর কিছু পরিমাণ কাজ করে, যেটা হচ্ছে W পরিমাণ কাজ। তার মানে সে যখন তাপ গ্রহণ করবে, অবশ্যই কী করবে, পরিবেশের উপর কিছু কাজ করবে। তার মানে আমরা প্রথম প্রক্রিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী বা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, সেখানে আমরা কিছু পরিমাণ কাজ পাবো। এবং এই যে কাজটা আমি পাবো, এটা কিভাবে করছে সে কিন্তু পরিবেশের উপর করছে। তার মানে এই কাজটা সে এনভায়রনমেন্টের উপর করছে। বাট যখন সে তাপটা বর্জন করবে, তখন উল্টো ঘটনা ঘটবে। তখন হবে কি, তখন পরিবেশ তার উপর কাজ করবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের পরিবেশটা তার উপর কাজ করবে। তাহলে বুঝতে হবে যে কোনো একটা কার্যকরী পদার্থ বা ওয়ার্কিং সাবস্টেন্স যখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে চলে যায়, তখন এই যাওয়াটাকে বলা হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা সম্মুখগামী প্রক্রিয়া। বাট যখন সে পেছনে ব্যাক করে বা ফিরে আসে আগের অবস্থাতে, তখন টোটাল প্রসেসটাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। এখন এখানে আমাদের প্রথম প্রক্রিয়াতে দেখতে পাচ্ছি সে তাপ গ্রহণ করেছে,
ওয়ার্কিং সাবস্টেন্সটা এবং তাপ গ্রহণ করার পর সে পরিবেশের উপর কিছু পরিমাণ কাজ করেছে, বাট যখন সে আবার আগের অবস্থায় ফিরে এসেছে তখন উল্টো পরিবেশ তার উপর কাজ করছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে সে তাপ গ্রহণ করছে এবং পরিবেশের উপর কাজ করছে, আর দ্বিতীয় ক্ষেত্রে সে হচ্ছে তাপ বর্জন করছে এবং পরিবেশ তার উপর কাজ করছে। তাহলে আমি বলতে পারি না যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সম্মুখমুখী প্রক্রিয়া যেখানে কোনো ফেরত আসার চান্স নেই। দ্যাট মিনস আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি সরাসরি এ থেকে বিতে কোনো একটা পদার্থ চলে গেছে। তার মানে এ হচ্ছে একটা অবস্থা বা স্টেট, বি হচ্ছে আরেকটা অবস্থা বা স্টেট। তাহলে এ অবস্থা বা স্টেটের জন্য আমাদের তাপমাত্রা, চাপ এবং আয়তন ফিক্সড থাকে, আবার বি স্টেটের জন্য তাপমাত্রা, চাপ এবং আয়তন ফিক্সড থাকে। এবং যখন কোনো একটা ওয়ার্কিং সাবস্টেন্স একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সরাসরি চলে যায় তখন তার প্রক্রিয়াটাই হচ্ছে কি অপ্রত্যাবর্তী বা সম্মুখগামী প্রক্রিয়া। দ্যাট মিনস এটার আর ফিরে আসার চান্স নেই। বাট আমি যখন প্রত্যাবর্তী নিয়ে কথা বলবো, দ্যাট মিনস এই হচ্ছে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া, তখন আমাদের রিভার্স ঘটনাটা ঘটবে। দ্যাট মিনস এখানে প্রথমে এ স্টেট থেকে বা এ অবস্থা থেকে বি অবস্থাতে প্রথমে যাবে আমাদের ওই ওয়ার্কিং সাবস্টেন্সটা, পরবর্তীতে বি থেকে শুরু করে এ অবস্থাতে ফিরে আসবে আমাদের ওয়ার্কিং সাবস্টেন্সটা। তার মানে বিষয়টা হলো এরকম যে আমরা কোনো একটা জিনিসকে যদি ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে নেই, দ্যাট মিনস ওই জিনিসটা কি অবশ্যই বিভিন্ন ধরনের ফুয়েল হতে পারে বা বিভিন্ন ধরনের কেরোসিন বা পেট্রোল, ডিজেল হতে পারে। তো সেই জিনিসটা যদি আমি তাপ প্রয়োগ করি তার মধ্যে, সে যদি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে যায় একবারের জন্য, সেটা হবে কি অপ্রত্যাবর্তী। বাট সে যদি আবার ব্যাক করে ফিরে আসে আগের অবস্থায়, তাহলে সেটাই হবে কি আমাদের প্রত্যাবর্তী। এখন এখানে তারা যে পথ ধরে যায় তাদের পথটাও কিন্তু ভিন্ন থাকতে পারে, তাই না? দ্যাট মিনস আমরা এ স্টেট থেকে বি স্টেটে যে পথে যাব, বি থেকে আমরা এ স্টেটে সেম পথ ধরে নাও আসতে পারি, আমরা ভিন্ন পথে আসতে পারি। তো আমরা যেই পথেই আসি না কেন, প্রতিটা ক্ষেত্রে আমাদের কাজ এবং তাপের পরিমাণটা সমান ও বিপরীতমুখী হবে। বিষয়টা কীরকম আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমি এখানে এগুলো সব মুছে দিলাম এবং এখানে আমি এটাও মুছে দিলাম। তো আমরা মোটামুটি জানি যে আমাদের এখানে কোনো একটা কার্যকরী পদার্থ স্টেট এর থেকে স্টেট বিতে কনভার্ট হয়েছে। তাহলে কনভার্ট হতে তার ধরো সময় লেগেছে হচ্ছে কথার কথা কিছু পরিমাণ সময়, যেটা হচ্ছে টি পরিমাণ সময়। তাহলে এই টি পরিমাণ সময় আমি বলতে পারি আমাদের এই পদার্থটি কী করেছে, কিছু পরিমাণ তাপ বা কিউ গ্রহণ করেছে এবং প্রতি একক সময়েও কিন্তু সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে, তাই না? যেহেতু টি হচ্ছে একটা লম্বা সময়, তার মানে প্রতি একক সময় সে অবশ্যই কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে। একই সাথে সে পরিবেশের উপর কিছু পরিমাণ কাজও করবে। তার মানে এই কাজটা হচ্ছে কি পরিবেশের উপর করা কাজ। তার মানে এখানে আমরা কাজের পরিমাণও পাচ্ছি কি প্রতি একক সময়ের জন্য। তার মানে আমি যদি বলি টি সময় সে কিউ পরিমাণ তাপ গ্রহণ করে, সুতরাং আমরা এখানে বলতে পারবো একক পরিমাণ সময় সে আসলে কিউ ডিভাইড বাই টি পরিমাণ তাপ গ্রহণ করে। আবার আমি বলতে পারি টি পরিমাণ সময় সে পরিবেশের উপর ডব্লিউ পরিমাণ কাজ করে, সুতরাং প্রতি একক সময় সে পরিবেশের উপর ডব্লিউ ডিভাইড বাই টি পরিমাণ কাজ কিন্তু সম্পন্ন করে। তাই যদি হয় তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের প্রথম পথ। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা। দ্যাট মিনস আমি এটাকে ফার্স্ট পাথ লিখতে পারি বা প্রথম পথ। তাহলে প্রথম পথটা হচ্ছে কি এ থেকে বিতে আমরা গেলাম। তাহলে এ থেকে যদি বিতে যাই এটা কি সম্মুখগামী একটা প্রক্রিয়া। আর যেহেতু আমরা এখানে বি থেকে এতে ফেরত আসছি না, তার মানে এটাকে আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেসও বলতে পারি। বাট যখন আমরা বি থেকে এতে ফিরে আসবো তখন আমরা সেম পথ দিয়ে আসতে পারি অথবা সেকেন্ড কোনো একটা পাথ দিয়ে আসতে পারি, এটা কোনো সমস্যা নেই, তুমি যে কোনো পথ দিয়ে আসতে পারো। তো যেই পথ দিয়ে আসো না কেন, যদি ওই পথ দিয়ে আসতে তোমার আরেকটা সময় লাগে, দ্যাট মিনস ধরো টি পরিমাণ সময় যদি লাগে কথার কথা, তাহলে এই টি পরিমাণ সময় কী ঘটবে, অবশ্যই তোমার ওই কার্যকরী পদার্থটা এখন কিউ পরিমাণ তাপ বর্জন করবে, কেননা তাকে কিউ পরিমাণ তাপ বর্জন করতে হবে, কেননা সে হচ্ছে কিউ পরিমাণ তাপ গ্রহণ করেছিল প্রথম পাতে। এবং দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে সে ডব্লিউ পরিমাণ কাজ তার উপর করবে হচ্ছে এনভায়রনমেন্ট। তার মানে এখানে ডব্লিউ পরিমাণ যে কাজ এটা কী করবে, এটা হচ্ছে পরিবেশ তার উপর করবে। আর আমাদের প্রথম ক্ষেত্রে ডব্লিউ পরিমাণ কাজ কে করেছিল, অবশ্যই ওয়ার্কিং সাবস্টেন্সটা পরিবেশের উপর করেছিল। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যখন আমাদের বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে তখন পরিবেশ তার উপর কাজ করবে। তো এই ক্ষেত্রেও তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আরেকটা হিসাব আছে, সেটা হচ্ছে কি যদি আমি বলি টি পরিমাণ সময় যখন আমাদের এই বস্তুর অবস্থাটা বি থেকে এতে ফিরে যায় তখন আমাদের যে পরিমাণ তাপ বর্জন হয় সেটা হচ্ছে কিউ। তাহলে কিউ পরিমাণ তাপ বর্জন হয়। সুতরাং একক পরিমাণ সময় আমি যদি বলি তাহলে কিউ ডিভাইড বাই টি পরিমাণ তাপ বর্জন হবে অবশ্যই। এবং খেয়াল করে দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু ছিল কিউ পরিমাণ তাপ গ্রহণের কাহিনী এবং
আমাদের এখানেও ছিল কি ডাব্লিউ পরিমাণ কাজ যেটা আমাদের ওয়ার্কিং সাবস্টেন্স করেছে, দ্যাট মিনস ডব্লিউএস করেছে। বাট আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের একক পরিমাণ সময় সে কিউ ডিভাইড বাই টি পরিমাণ কাজ কিন্তু মানে তাপ কিন্তু সে বর্জন করে। আবার তুমি দেখতে পাচ্ছ টি পরিমাণ সময় আমাদের এখানে পরিবেশ তার উপর কাজ করে ডব্লিউ পরিমাণ, তার মানে এই কাজটা হচ্ছে কিসের, এই কাজটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশের কাজ। তো আমি সংক্ষেপে ইএনভি লিখলাম। তাহলে আমি বলতে পারি একক পরিমাণ সময় পরিবেশ তার উপর কী পরিমাণ কাজ করে, অবশ্যই ডব্লিউ বাই টি পরিমাণ কাজ করে, তার মানে এই কাজটা কি অবশ্যই এনভায়রনমেন্ট করছে। তাহলে দেখতে পাচ্ছ প্রতি একক সময় আমি দেখতে পাচ্ছি এ থেকে শুরু করে বিতে আমি যখন যাব তখন প্রতি একক সময় যে পরিমাণ তাপ হয় সেটা হচ্ছে গৃহীত তাপ, এবং প্রতি একক সময় যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে ওই ওয়ার্কিং সাবস্টেন্সটা পরিবেশের উপর যে কাজ করে সেটা। বাট আমি যখন বি থেকে শুরু করে এতে ফিরে আসছি, দ্যাট মিনস আমাদের অবস্থাটা যখন ব্যাক করছে বিপরীত দিকে বা প্রত্যাবর্তন করছে, তখন কিন্তু প্রতি একক সময় যে পরিমাণ তাপ পাচ্ছি সেই তাপটা হচ্ছে বর্জিত তাপ, এবং প্রতি একক সময় যে পরিমাণ কাজ পাচ্ছি সেটা হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশটা যে পরিমাণ কাজ করছে ওই বস্তুটার উপর সেই কাজ। তার মানে আমি বলতে পারি প্রতি একক সময় আমাদের এখানে তাপের যেই পরিমাণটা সেটা হচ্ছে বিপরীতমুখী হয়, এবং কাজের যে পরিমাণটা সেটাও কিন্তু বিপরীতমুখী হয়। তার মানে এই ওয়ার্ডটাকে আমি যদি খাঁটি বাংলায় বলি তাহলে আমাদের প্রতিটা স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হচ্ছে। তাহলে আমি প্রত্যাবর্তন এবং অপ্রত্যাবর্তনের ক্ষেত্রে কি বলতে পারি, যদি আমি শুধুমাত্র এ থেকে বিতে যাই এবং বি থেকে যদি এতে ফিরে না আসি সেটা হচ্ছে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, বা বলা যায় সম্মুখমুখী প্রক্রিয়া, বা বলা যায় অপ্রত্যাগামী প্রক্রিয়া। আর যদি আমি এ থেকে বিতে গিয়ে আবার যদি এতে ফিরে আসি তাহলে সেটা হচ্ছে কি আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। এবং এই রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে প্রতি একক সময়ের জন্য আমাদের যে পরিমাণ তাপ গৃহীত হয় সেই পরিমাণ তাপ বর্জিত হয়, আবার প্রতি একক সময়ের জন্য ওই ওয়ার্কিং সাবস্টেন্সটা পরিবেশের উপর যে পরিমাণ কাজ করে একই পরিমাণ কাজ আমাদের পরিবেশ ওই ওয়ার্কিং সাবস্টেন্সের উপর করে। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যাবর্তী প্রক্রিয়াতে আমাদের এখানে দুইটা পাত কাজ করে। তাহলে আমি যদি বলি আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়াতে দুইটা পথ বা দুইটা পাথ কাজ করে, তার মানে এ থেকে বি এবং বি থেকে এ। বাট অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে আমি দেখতে পাচ্ছি কেবলমাত্র একটা পথ বা একটা পাথ কাজ করে, এবং এই পাথটা হচ্ছে কি তাপগতীয় পথ আর কি, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে পরিবর্তনটা। এবং মজার বিষয় হচ্ছে আমাদের মহাবিশ্বে প্রায় প্রতিটা ঘটনা হচ্ছে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কেননা আমাদের এখানে কোনো একটা ঘটনা যদি ঘটে সেটা আবার রিভার্স হয়ে বা বিপরীতমুখী হয়ে ফিরে আসতে পারে না। এবার যেটা করব সেটা হচ্ছে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে চলো দেখে ফেলি আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা আসলে প্রত্যাবর্তন করতে পারে বা ইনিশিয়াল স্টেটে বা প্রাথমিক অবস্থায় ব্যাক করতে পারে। এবং আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই, যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ একটা পিভি গ্রাফ। পিভি মানে হচ্ছে কি পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন। তো যদি কোনো একটা নির্দিষ্ট ওয়ার্কিং সাবস্টেন্স বা হচ্ছে কার্যরত বস্তুটার জন্য আমি পিভি গ্রাফ আঁকি, এবং আমি যদি ধরে নিই আমাদের এখানে তাপমাত্রা বা টি এটা হচ্ছে ফিক্সড করা বা টেম্পারেচারটা হচ্ছে ফিক্সড করা, তবে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রথমে বস্তুটা ধরো এ নামক একটা অবস্থাতে ছিল। তাহলে এ যদি হয় কোনো একটা স্টেট, তাহলে এই স্টেট বা এই অবস্থাটার পয়েন্ট হচ্ছে এখানে, এবং এই স্টেট অনুসারে আমাদের আয়তন এবং চাপ কী থাকবে, ফিক্স থাকবে। তাহলে আমি ধরে নিলাম আমাদের ভি1 পরিমাণ আয়তন আছে আমাদের এই বস্তুটার, এবং পি1 পরিমাণ চাপ রয়েছে। এবং সে কী করলো, কিছু সময় পর বি অবস্থাতে চলে গেল। তাহলে বি হচ্ছে আমাদের আরেকটা থার্মোডাইনামিক স্টেট বা তাপগতীয় অবস্থা, যেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের আয়তনটা হয়ে গেল ভি2 এবং চাপ হয়ে গেল পি2। তাহলে এ থেকে যে বিতে আমাদের এখানে একটা নির্দিষ্ট পথ ধরে কোনো একটা ওয়ার্কিং সাবস্টেন্স চলে এসেছে বা তার অবস্থাটা পরিবর্তন করেছে, এক্ষেত্রে তার কি হয়েছে, সম্মুখগামী একটা প্রক্রিয়া তৈরি হয়েছে। বাট যখন আমাদের সেম জিনিসটা বা সেম সাবস্টেন্সটা বি থেকে শুরু করে এতে চলে গেল বা তার স্টেটটা পরিবর্তন করে আবারও তার পূর্ববর্তী স্টেটে চলে গেল, তখন আমি বলবো টোটাল প্রক্রিয়াটা হচ্ছে কি একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে এখানে আমি তোমাদেরকে যদি একটু শর্টকাটে দেখাই, সেটা হচ্ছে যখন আমাদের এই অবস্থাতে ছিল তখন আমাদের বস্তুটা নর্মালি তার যাত্রা শুরু করেছে, এবং কিছুক্ষণ পর সে হচ্ছে বি অবস্থাতে চলে এসেছে। কিছুক্ষণ মানে তুমি ধরে নাও টি পরিমাণ সময় পর। আবার দেখতে পাচ্ছি আরও কিছুক্ষণ পর সে হচ্ছে বি থেকে এতে আবার ব্যাক করেছে। তাহলে এই যে এতে ব্যাক করে যাওয়া বা এই অবস্থাটা আবার রিপিট যেহেতু হয়েছে, তাই এটা কি টোটালি একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস।
এখন আমি যদি তোমাদেরকে একটা অ্যানিমেশনের মাধ্যমে ব্যাপারটা দেখাই, খেয়াল করে দেখো। আমাদের অ্যানিমেশনটা আগে শুরু হোক, তারপরে তোমাদেরকে আমি বলবো। তুমি একদম প্রথমে যদি দেখতে চাও তাহলে দেখো, এই যে আমরা এখন কি করেছি, কোনো একটা পিস্টন নিয়েছি এবং কোনো একটা পাত্রের মধ্যে কি করেছি, পিস্টনের উপর অনেকগুলো বালি ছিটিয়ে দিয়েছি। তো বালির যখন ভর বাড়তে থাকে তখন কিন্তু চাপ বাড়তে থাকে, এবং ওই চাপ বাড়ার ফলে আমাদের এখানে যে পাত্রের আয়তনটা আছে সেটা কিন্তু কমে যায়। তাহলে দেখো, একদম ইনিশিয়ালি আমি ধরলাম পাত্রের আয়তন হচ্ছে V1 এবং চাপ হচ্ছে আমাদের এখানে P1। এবং আমরা যখন ফাইনাল কন্ডিশন দেখব তখন দেখতে পাচ্ছি, যখন আমাদের পিস্টনটা এই জায়গাটাতে আসে তখন আমি ধরে নিলাম আমাদের V1 মানে পরিবর্তন হয়ে গেল V2-তে এবং চাপ P1 পরিবর্তন হয়ে গেল P2-তে। আবার যখন আমি উপরের থেকে বালিগুলো সরিয়ে ফেলবো তখন দেখতে পাচ্ছ সেটা কিন্তু আস্তে আস্তে আবার ইনিশিয়াল স্টেট বা প্রাথমিক স্টেটে চলে আসছে। দ্যাট মিনস তার চাপ হচ্ছে P1 হয়ে গেছে, আয়তন হচ্ছে V1 হয়ে গেছে। তাহলে এই যে একটা পরিবর্তন আমরা দেখলাম, যে আদি অবস্থা থেকে আবারও সেই আদি অবস্থাতে ফিরে যাওয়া, এটাই হচ্ছে কি আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়াতে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের এই স্টেটের নাম যদি হয় A স্টেট এবং আমাদের এই স্টেটের নাম যদি হয় B স্টেট, তাহলে আমাদের এখানে A থেকে প্রথমে B-তে গেল, তারপরে B থেকে আমাদের A-তে ফিরে আসলো। তো এই টোটাল ঘটনাটা দেখো কিভাবে হয়েছে, খুবই স্লোলি হয়েছে, তাই না? খুবই ধীরে ধীরে হয়েছে। তাহলে আমি যদি এখন প্রত্যাবর্তী প্রক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এটা খুবই স্লোলি একটা প্রসেস বা খুবই ধীরে ধীরে ঘটবে। দ্যাট মিনস প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো হঠাৎ করে হয়ে যায় বা সাডেন হয়ে যায়, তারা কখনোই কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া হিসেবে কাজ করে না। যে সমস্ত ঘটনাগুলো খুবই স্লোলি হয় সেখানে পসিবিলিটি থাকে যে তারা প্রত্যাবর্তী প্রক্রিয়া হতে পারে। যেমন আমি যদি বলি, আমাদের খুবই ভালো দুটো এক্সাম্পল ছিল, এক্সাম্পল না আসলে দুটো প্রকারভেদ ছিল তাপগতীয় প্রক্রিয়ার। একটা ছিল হচ্ছে সমষ্ণ পরিবর্তন বা সমষ্ণ প্রক্রিয়া, আরেকটা ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই সমষ্ণ প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটাই বলি না কেন, আমি যদি তাদেরকে খুবই স্লোলি তৈরি করি বা খুবই মানে ধীরে ধীরে যদি চালনা করি, তাহলে তারা একটা সময় প্রত্যাবর্তী প্রক্রিয়া হিসেবে কাজ করবে। তাহলে খুব মনে রাখতে হবে তোমাদের, খুব ধীরে ধীরে আমি যদি সংঘটিত করি সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে সেই পরিবর্তনটা হবে কি অবশ্যই প্রত্যাগামী হবে। কেননা এই ক্ষেত্রে আমাদের ঘর্ষণের মতো কোনো বল কাজ করে না। দ্যাট মিনস তুমি যদি সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলো, একটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস, একটা হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস। তো এই দুটো প্রসেস এর মধ্যে ঘর্ষণ বল কিন্তু কাজ করে না। তার মানে তুমি যদি খুবই ধীরে ধীরে ওই দুটো প্রক্রিয়া চালাও, তাহলে অবশ্যই সেটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হিসেবে কাজ করবে। তারপর আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া আরেকটা এক্সাম্পল না, আরেকটা বৈশিষ্ট্য দেখতে পারি বা ক্যারেক্টারিস্টিক দেখতে পারি। সেটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়াতে কয়েকটি জিনিসের উপস্থিত থাকবে না। প্রথম কথা হচ্ছে আমাদের ঘর্ষণের উপস্থিত থাকবে না। তার মানে আমরা এফএস দ্বারা ঘর্ষণ বলকে বোঝাই, তাহলে ঘর্ষণ বা ফ্রিকশন এটার কোনো উপস্থিতি থাকবে না। একই সাথে আমাদের এখানে ইনইলাস্টিসিটি বা অস্থিতিস্থাপকতা এটার কোনো উপস্থিত থাকবে না। তার মানে আমি সংক্ষেপে রাখলাম, এটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে হচ্ছে কি অস্থিতিস্থাপকতা, তো এটাও থাকবে না। তারপর বৈদ্যুতিক যে রোধ আছে এই প্রক্রিয়াতে, বৈদ্যুতিক রোধের বা রেজিস্ট্যান্সের কোনো উপস্থিত থাকবে না। তারপরে আমরা চুম্বকীয় হিস্টেরেসিস লসের কথা বলেছিলাম, বা ম্যাগনেটিক যে হিস্টেরেসিস লস হয় ওই ধরনের লস বা ক্ষয়ও কিন্তু আমাদের এখানে থাকবে না। তার মানে প্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ক্ষয় তৈরি করে বা হচ্ছে লস তৈরি করে এমন কোনো জিনিসের বা এমন কোনো প্যারামিটারের উপস্থিত থাকে না। আমি যদি 3 নম্বর আরেকটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়াটা একদম আগের স্টেটে ফিরে আসতে পারে। দ্যাট মিনস যেহেতু দেখতে পাচ্ছ এ থেকে শুরু করে বি হয়েছে, বি থেকে শুরু করে এ হয়েছে, তার মানে আমি বলতে পারি এটা একটা সাইক্লিক প্রসেস, তাই না? তো আমি এখানে লিখতে পারি এটা একটা চাক্রিক বা সাইক্লিক প্রসেস, যেখানে আমাদের যেই স্টেট বা অবস্থা থেকে যাত্রা শুরু করে সেই অবস্থাতে কিন্তু আমাদের এখানে প্রক্রিয়াটা ফিরে আসে। তো এই হচ্ছে আমাদের কয়েকটা ভালো বৈশিষ্ট্য। এবং আমি যদি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এখানে যেই বস্তুটাকে আমরা ইউজ করি কার্যরত বস্তু হিসেবে বা ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে, সেই বস্তুটা এমনভাবে কাজ করবে যাতে সে প্রথম প্রসেসে যেই কাজগুলো করবে দ্বিতীয় প্রসেসে তার অপোজিট কাজগুলো করবে। তার মানে আমি যদি তোমাকে একটু বলি যে আমি এ থেকে শুরু করে বিতে যখন যাব কোনো একটা কার্যরত বস্তুকে নিয়ে বা ওয়ার্কিং সাবস্টেন্সকে নিয়ে, হয়তো সে বস্তুটা কি করবে, কিউ পরিমাণ তাপ গ্রহণ করবে এবং সে হচ্ছে আমাদের কিছু পরিমাণ কাজ করবে পরিবেশের উপর। তার মানে সে কিউ পরিমাণ কাজ মানে তাপ গ্রহণ করার পর ডব্লিউ পরিমাণ কাজ করবে। তো এটা হচ্ছে কি স্বাভাবিক প্রক্রিয়া, তাই না? বাট যখন সে বি থেকে এতে ফিরে যাবে তখন জাস্ট উল্টো ঘটনাটা সে ঘটাবে। দ্যাট মিনস সে এখন কিউ পরিমাণ তাপ বর্জন করবে এবং পরিবেশ তখন তার উপর ডব্লিউ পরিমাণ কাজ করবে। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে যদি এ থেকে বিতে যেতে তার পজিটিভ কিউ পরিমাণ তাপশক্তি দরকার হয় এবং সে যদি পজিটিভ ডব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে আমি বলতে পারি বি থেকে এতে যাওয়ার সময় সে আসলে নেগেটিভ কিউ পরিমাণ
তাপ শক্তি দিবে আমাদেরকে, দ্যাট মিনস সে হচ্ছে আমাদের তাপ শক্তিটা বর্জন করবে এবং নেগেটিভ ডব্লিউ পরিমাণ কাজ হবে তার উপর, দ্যাট মিনস পরিবেশ তখন তার উপর কাজ করবে। তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। তো এক্সাম্পলের কথা যদি বলি, খুব সহজ একটা এক্সাম্পল হচ্ছে আমরা বরফের এক্সাম্পলটা নিতে পারি। দেখো আমি তোমাদেরকে একটু শর্টকাটে দেখাচ্ছি। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখব প্রত্যাবর্তী প্রক্রিয়ার। আমি জাস্ট সিম্পলি তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দিব, কেননা এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু টেক্সট বইয়ের মধ্যে আছে, তাই আমাদের এত চিন্তা নেই। আমি কয়েকটা এক্সাম্পল শর্টকাটে দেখিয়ে দিই। আমি যদি আইস বা বরফের কথা বলি, তাহলে বরফটাকে আমরা কি করতে পারি? অবশ্যই নির্দিষ্ট পরিমাণ তাপ দিতে পারি, তাই না? তো বরফে আমি যদি তাপ দিই, তাহলে সে তাপ গ্রহণ করে পানিতে কনভার্ট হবে। আমি ধরে নিলাম বরফের মধ্যে আমি কিছু পরিমাণ তাপ দিলাম কিউ, তার মানে সে কিউ পরিমাণ তাপ পেয়ে কী তৈরি করবে? অবশ্যই একটা লিকুইড ফর্ম তৈরি করবে। এখন বরফটা যে কোনো জিনিসের হতে পারে, সেটা দুধের বরফও হতে পারে বা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসের বরফও হতে পারে, আমি জানি না। পানি যে সময় বরফ হবে তা না, বিভিন্ন জিনিস বরফ হতে পারে। তো আমি যখন কিউ পরিমাণ তাপ দিলাম বরফের মধ্যে, সে তাপটা পেয়ে লিকুইডে কনভার্ট হয়ে গেল। এখন আমি কি করলাম? আমি এই কিউ পরিমাণ তাপটা বরফ থেকে উইথড্র করলাম, দ্যাট মিনস উঠিয়ে নিলাম। তখন কি হবে? সেই লিকুইডটা তখন আবার বরফ হয়ে যাবে। তার মানে তুমি যদি এখান থেকে কিউ পরিমাণ তাপটাকে সরিয়ে ফেলো, তখন সেটা আবার বরফে কনভার্ট হয়ে যাচ্ছে, তার মানে আমাদের আদি অবস্থাতে সেটা ফিরে আসছে। তো এটা হচ্ছে কি এক ধরনের প্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপরে তুমি যদি একটা ইলাস্টিক বলকে, দ্যাট মিনস আমি এখানে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। ধরো তুমি এখানে একটা, আচ্ছা আমি কোথায় দেখাবো? উপরে দেখাই। দেখো আমরা এখানে একটা নির্দিষ্ট মেঝে রাখলাম এবং মেঝেটা হচ্ছে এমন একটা মেঝে যেটা আমাদের কোনো প্রকার কোনো শক্তিকে শোষণ করতে পারে না। দ্যাট মিনস আমি যদি একটা স্থিতিস্থাপক বল বা একটা স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক কোনো একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে এই ফ্লোরের মধ্যে ছুঁড়ে মারি, ধরো আমি এতটুকু পরিমাণ উচ্চতা থেকে এই বলটাকে ফ্লোরের মধ্যে ছুঁড়ে মারলাম এবং এই বলটা হচ্ছে কি একটা স্থিতিস্থাপক বল, এবং আমরা যেখানে যে মেঝেতে ছুঁড়ে মেরেছি এটাকেও তুমি ধরে নাও কোনো একটা স্থিতিস্থাপক পদার্থ, বা বলতে পারো এটা একটা স্থিতিস্থাপক ইস্পাতের পাত। তাহলে এটাও যদি স্থিতিস্থাপক হয় বা ইলাস্টিক হয়, আমাদের বলটাও যদি স্থিতিস্থাপক বা ইলাস্টিক হয়, তখন বলটা যদি এই ইস্পাতের পাতের মধ্যে ড্রপ খাওয়ার পর সে আবারও সেম পরিমাণ উচ্চতায় উঠে যাবে। তাহলে দেখো বলটা যখন নিচে ড্রপ খেয়েছে, তার মানে কিছু পরিমাণ শক্তি কী দেওয়ার কথা ছিল? এই ফ্লোর বা মেঝেতে দেওয়ার কথা ছিল। বাট আমাদের মেঝেটা হচ্ছে একটা স্থিতিস্থাপক ইলাস্টিক মানে ইস্পাত দিয়ে তৈরি, এজন্য সে কী করেছে? আমাদের এই বল থেকে কোনো প্রকার কোনো শক্তি নেয়নি, সে বলটাকে জাস্ট উপরে আবার উঠিয়ে দিয়েছে। তার মানে আমাদের নিচে নামার যে হাইট এবং উপরে ওঠার যে হাইট, এ দুটোই কি সমান? যেহেতু বলটা তার নির্দিষ্ট উচ্চতায় আবার উঠে গেছে, তাই আমি বলতে পারি আমাদের এখানে বলটা কোনো প্রকার কোনো এনার্জি লস করেনি, তার মানে আমাদের এখানে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া ঘটেছে। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়াতে আমি দেখতে পাচ্ছি বলটা আমাদের আগের অবস্থানে ফিরে গেছে। তারপর আমি যদি বলি যে তোমাদেরকে কোনো একটা স্প্রিংয়ের কথা, দেখো আমি এগুলো কিন্তু সব উদাহরণ দিচ্ছি। তো ধরো আমি এখানে একটা স্প্রিং নিয়ে কাজ করব। এই হচ্ছে আমাদের এখানে একটা স্প্রিং। তো স্প্রিং তো তোমরা সবাই চিনো, তাই না? তো আমরা করলাম কি, স্প্রিংটাকে খুব ধীরে ধীরে আমি কি করলাম? সংকোচন করলাম। ধরো আমাদের স্প্রিংয়ের প্রথম লেন্থ ছিল এরকম, পরবর্তীতে আমি কি করলাম? স্প্রিংটাকে খুব ধীরে ধীরে সংকোচন করে করে এরকম ছোট একটা স্প্রিংয়ে কনভার্ট করে ফেললাম। তো স্প্রিং যখন সংকোচন করা হয়, সে কিন্তু বিপরীত দিকে বল প্রয়োগ করে, যেটাকে আমরা স্প্রিং ফোর্স বা স্প্রিংয়ের বল বলে থাকি। তো স্প্রিংটা যখন আমাদের এরকম সংকুচিত হলো, তখন সে কী করবে? পরবর্তীতে আমি যদি স্প্রিংটাকে ছাড়ি, সে কিন্তু আবার এক্সপান্ড হওয়া শুরু করবে বা বলা যায় প্রসারণ হওয়া শুরু করবে। তো এই যে আমি ধীরে ধীরে একটা স্প্রিংকে সংকোচন করার পর সে আবার প্রসারিত হয়ে আবার আগের মতো স্প্রিংয়ের দৈর্ঘ্যটা দখল করে নিল, তাহলে আমি বলতে পারি এটাও কি একটা প্রত্যাগামী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে তুমি যখন কোনো একটা স্প্রিংকে ধীরে ধীরে এরকম সংকোচন করবে, তারপর আবার যখন ছেড়ে দিবে, তখন দেখবে স্প্রিংটা ঠিক আমাদের আগের দৈর্ঘ্য বরাবর চলে আসছে। তো এই যে আমাদের আগের এবং শেষ স্টেটটা কি একই রকম, তাই আমি বলতে পারি এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। কিন্তু তুমি যদি হঠাৎ করে স্প্রিংটাকে এরকম সংকোচন করো বা প্রসারণ করে ফেলো, তখন কিন্তু এই কাজটা আর ঘটবে না। তার মানে তোমাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া ঘটানোর জন্য প্রত্যেকটা জিনিস খুব স্লোলি বা ধীরে ধীরে ঘটাতে হবে, তা না হলে কিন্তু সেটা হবে না। তারপরে আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে তোমরা এখানে অ্যানিমেশনের মধ্যে দেখতে পাচ্ছ, আসলে অ্যানিমেশনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট স্টেট এ থেকে আরেকটা নির্দিষ্ট স্টেট বিতে নিয়ে গেছি কিছু পরিমাণ বালি বা বলা যায় পদার্থ কোনো একটা পিস্টনের উপর ঢেলে। আবার যখন আমি পিস্টন থেকে বালিগুলো সরিয়ে ফেলবো, তখন অবশ্যই কী হবে? বিপরীত ঘটনা ঘটবে, এবং এই বিপরীত ঘটনা অনুসারে আমি দেখতে পাচ্ছি এটা আমাদের আগের স্টেটে বা আগের অবস্থাতে ফিরে আসবে। এবং হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পলের কথা বলতে পারি, সেটা হচ্ছে অলরেডি আমি বলেছি যে তুমি যদি খুব স্লোলি
অ্যাডিয়াবেটিক প্রসেস ঘটাও এবং আইসোথার্মাল প্রসেস ঘটাও, দ্যাট মিনস খুব আস্তে আস্তে যদি সমষ্ণ পরিবর্তন এবং রুদ্রতাপীয় পরিবর্তন ঘটাও, তাহলে সেটাও কিন্তু একটা প্রত্যাবর্তী পরিবর্তন হিসেবে কাজ করবে। এখন এখানে আমি তোমাদেরকে একটা দুঃখের কথা বলি। দুঃখের কথা হচ্ছে আমাদের মহাবিশ্বে এমন কোনো প্রক্রিয়া নেই যেটা 100% প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাগামী প্রক্রিয়া হিসেবে কাজ করে। এর মেইন কারণটা হচ্ছে কি, তুমি যে কোনো একটা কাজ করতে যাও না কেন, আমি যে এক্সাম্পলগুলো তোমাদেরকে দেখিয়েছি ওই সমস্ত কাজে অবশ্যই আমাদের তাপের লস ঘটবে, বা বলা যায় ফ্রিকশন ফোর্স বা আমাদের ঘর্ষণ বলের কাজ হবে, বা বলা যায় আমাদের এখানে তাপের কন্ডাকশন ঘটবে বা পরিবহন ঘটবে। তার মানে তুমি যখন কোনো একটা বলকে এভাবে ফ্লোরের মধ্যে ফেলে দিচ্ছ, অবশ্যই বলের কিছু পরিমাণ গতিশক্তি আমাদের এই ফ্লোরটা শোষণ করে নেবে, কেননা মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই যেটা 100% ইলাস্টিক বা স্থিতিস্থাপক হিসেবে কাজ করে। আবার তুমি যখন এখানে বরফটাকে পানিতে বা বলা যায় লিকুইডে কনভার্ট করবে, তখন ওই লিকুইডকে আবার যদি তাপ দিতে চাও, মানে তাপ যদি সরাতে চাও, এমন কোনো প্রক্রিয়া নেই যে অটোমেটিক্যালি বা বাই নেচার আমাদের এখান থেকে তাপটা সরে যাবে, তাই না? তার মানে কখনোই আমাদের এই প্রক্রিয়াটা বাস্তবে সম্ভব হয় না। তারপর তুমি যখন কোনো একটা স্প্রিংকে সংকোচন করবে, তারপর যখন তুমি সেটাকে প্রসারণ করবে, কখনোই সেটা আগের স্প্রিংয়ের মতো ফিরে আসবে না। খুব সামান্য পরিমাণ হলেও আমাদের স্প্রিংয়ের দৈর্ঘ্যে পরিবর্তন ঘটবে। তার মানে আমাদের এখানে কিছু জিনিসের লস ঘটছে এবং এই লসটা কিন্তু আমরা ডিনাই করতে পারি না। তার মানে তুমি যে কোনো একটা কাজ করো না কোনো মহাবিশ্বে, অবশ্যই ওই কাজের সাথে সাথে কিছু পরিমাণ লস বা ক্ষয় থাকবে, যার জন্য আমি বলতে পারি আমাদের প্রত্যাগামী প্রক্রিয়া যেটা, এটা আসলে একটা আইডিয়াল কনসেপ্ট বা বলা যায় একটা ইমাজিনারি কনসেপ্ট বা কল্পিত একটা ঘটনা। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই কল্পিত ঘটনা নিয়ে থাকবো না, আমরা এখন বাস্তব ঘটনাতে চলে আসবো। দ্যাট মিনস আমরা পরবর্তী যেই প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এখানে চলে আসবে, এবং আমাদের মহাবিশ্বে যত ধরনের প্রক্রিয়া ঘটে প্রায় সব কিছু হচ্ছে কি অপ্রত্যাবর্তী বা ইরিভার্সিবল প্রসেস। তো খেয়াল করে দেখো, আমি এখানে তোমাদের একটা গ্রাফ দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই আগের গ্রাফের মতোই। দ্যাট মিনস আমি একটা কার্যবাহী বা কার্যরত বা ওয়ার্কিং প্রিন্সিপাল না ওয়ার্কিং সাবস্টেন্সকে নিলাম বা কার্যরত বস্তুকে নিলাম হিট ইঞ্জিনের ভিতরে। তো ওই বস্তুটা কী করলো, প্রথমে হচ্ছে ধরো তার স্টেট ছিল এ, তার মানে সে হচ্ছে তম অবস্থাতে ছিল, এবং এই অবস্থাতে থাকার ফলে তার যে আয়তন সেটা ছিল V1, তার যে চাপ সেটাও ছিল P1, এবং কিছুক্ষণ পর সে হচ্ছে অন্য একটা অবস্থাতে চলে গেল, সেটা হচ্ছে বি অবস্থা, যেখানে আমাদের আয়তন হচ্ছে V2 এবং চাপ হচ্ছে আমাদের এখানে P2। তাই যদি হয় তাহলে দেখো তার যেই গমনটা বা তার যে যাত্রাটা সেটা কিন্তু একমুখী, জাস্ট এ থেকে সে বিতে চলে গেছে, বাট এখানে সে কিন্তু ব্যাক করে বি থেকে এই অবস্থাতে আর ফিরে আসেনি। তার মানে এখানে আমরা নির্বাহী যে বস্তুটা আছে বা ওয়ার্কিং সাবস্টেন্সটা আছে তাকে আমি কিছু পরিমাণ তাপ দিয়েছি, সে কিছু পরিমাণ তাপ শোষণ করেছে, করে সে কিছু পরিমাণ কাজ করেছে এবং বাকি তাপটাকে সে বাইরে বের করে দিয়েছে পরিবেশে। তো এই যে সে কাজটা করেছে, এই কাজটা কিন্তু আর পরবর্তীতে পরিবেশ তার উপর করতে পারেনি। তার মানে এখানে আমাদের যেটা ঘটেছে সেটা হলো সরাসরি আমাদের এখানে একটা অবস্থা, দ্যাট মিনস এ বা স্টেট হচ্ছে এ, যেটাকে আমরা থার্মোডাইনামিক স্টেট বলে থাকি, এ থেকে শুরু করে আমরা সিম্পলি বিতে চলে গেছি, বাট আমরা এখানে বি থেকে শুরু করে আর এতে ব্যাক করতে পারিনি। তো এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে যে প্রক্রিয়াটা সম্মুখমুখী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, সেটাই হচ্ছে কি আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়া বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে এই ধরনের প্রক্রিয়াগুলো সাধারণত বিপরীতমুখী হয়ে যেতে পারে না, এবং এটা হচ্ছে আমাদের ন্যাচারাল যত ঘটনা আছে প্রত্যেকটা ঘটনায় এরকম। যেমন আমি যদি তোমাদেরকে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাই, খেয়াল করে দেখো, আমি এখানে একটা পিস্টনের মাধ্যমে কি করেছি, ভেতরে থাকা তরল পদার্থগুলোকে চাপ দিচ্ছি, এবং আমি কিসের মাধ্যমে চাপ দিচ্ছি, একটা ভারী বস্তু রেখে চাপ দিচ্ছি। ধরো আমি এখানে একটা ইট রেখেছি, এবং এই ইট রাখার মাধ্যমে কি হয়েছে, আমি জাস্ট পিস্টনটাকে চাপ দিলাম। তাহলে আমাদের প্রথম যে স্টেট বা অবস্থা ধরো সেটা ছিল এই জায়গাটাতে, এটা হচ্ছে এই স্টেট। তাহলে এই স্টেট বা অবস্থায় থাকা অবস্থায় কী ছিল, আমাদের আয়তন ছিল ধরো V1 এই পাত্রটার, এবং চাপ ছিল হচ্ছে ধরো P1। কিছুক্ষণ পর আমি দেখতে পাচ্ছি আমাদের স্টেটটা এখানে চলে এসেছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের বি স্টেট বা অবস্থা। তো এই অবস্থাতে আমাদের ধরলাম আয়তনটা হচ্ছে V2 এবং আমি ধরে নিলাম আমাদের চাপটা হচ্ছে কি P2। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের এ থেকে শুরু করে বি পর্যন্ত যে আমি গিয়েছি এতটুকু স্টেট যেতে আমাদের টি পরিমাণ সময় লেগেছে, বাট আমরা এখানে এমন কোনো ঘটনা দেখতে পাচ্ছি না যে ঘটনার মাধ্যমে আমাদের বি স্টেটটা এই স্টেটে ব্যাক করেছে, তাই না? তার মানে সরাসরি এ থেকে বি পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে
এটা একটা একমুখী ঘটনা বা বলা যায় এটা হচ্ছে আমাদের সম্মুখগামী ঘটনা। এই জন্য এটা হচ্ছে কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। দ্যাট মিন্স আমাদের পিস্টনের ভিতরে এই তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ এদের এমন কোনো ক্ষমতা নেই যে তারা আবার প্রসারণ হয়ে আমাদের এই ইটটাকে আবার উপরে উঠাবে। তার মানে এটা একটাই ঘটনা যেটা প্রকৃতিতে ঘটে। এবং সত্যিকার অর্থে তুমি যদি এরকম একটা ইট রাখো কোনো একটা পিস্টনের উপর, সেটা অবশ্যই এ স্টেট থেকে বি স্টেটে যাবে বা এই অবস্থা থেকে বি অবস্থাতে যাবে। কখনোই পিস্টনের ভিতরের গ্যাসগুলো বিদ্রোহ করবে না। দ্যাট মিন্স তারা কিন্তু কখনোই বি থেকে এর দিকে ছুটে চলে যেতে পারবে না। তো এখন এই যে অপ্রত্যাগামী বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা দেখলাম, এই প্রক্রিয়ার অবশ্যই কী থাকবে, কতগুলো বৈশিষ্ট্য থাকবে। কী কী বৈশিষ্ট্য থাকবে সেগুলো কিন্তু একদম সিম্পলি আমাদের আগে যে পড়েছি প্রত্যাবর্তী প্রক্রিয়া তার অপোজিট। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের আগের স্লাইডে যদি দেখি, তাহলে আমাদের এখানে প্রত্যাবর্তী প্রক্রিয়াটা ছিল কি স্লোলি, তাই না? বাট আমাদের এখানে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা হবে এটা খুবই ফাস্ট হবে বা দ্রুত হবে। তার মানে আমাদের এই মহাবিশ্বে যে সমস্ত ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায় তারা অবশ্যই কি আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা সেটাও কি আমাদের আগেরটার বিপরীত হবে। তুমি খেয়াল করে দেখো, আমরা সেকেন্ড বৈশিষ্ট্য বলেছিলাম কি আমাদের এখানে ফ্রিকশন ফোর্স বা হচ্ছে ঘর্ষণ বল, তারপর হচ্ছে আমাদের অস্থিতিস্থাপকতা, তারপর বৈদ্যুতিক রোধ, তারপর হচ্ছে চুম্বকীয় হিস্টেরেসিস লস, এগুলো থাকবে না। বাট প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কি থাকবে, সবাই থাকবে। তার মানে আমাদের এখানে ফ্রিকশন বা ঘর্ষণ থাকবে। তারপর হচ্ছে কোনো একটা বস্তু অস্থিতিস্থাপক থাকবে, দ্যাট মিন্স ইন ইলাস্টিক অবস্থায় থাকবে। ইলাস্টিসিটি মানে হচ্ছে কি স্থিতিস্থাপকতা, আর ইন ইলাস্টিসিটি মানে হচ্ছে কি অস্থিতিস্থাপকতা। তার মানে কোনো একটা বস্তু অবশ্যই অস্থিতিস্থাপকতা অবস্থায় থাকবে। তারপর অবশ্যই এখানে বৈদ্যুতিক রেজিস্ট্যান্স বা রোধ কাজ করবে এবং ম্যাগনেটিক হিস্টেরেসিস কাজ করবে। দ্যাট মিন্স আমাদের চুম্বকীয় যে হিস্টেরেসিস লস আছে ওই লস বা ক্ষয়টা এখানে কাজ করবে। মানে মোট কথা আমি যদি বলি, আমাদের এখানে সকল ধরনের লস বা সকল ধরনের যে ক্ষয় থাকে সেই ক্ষয়গুলো কাজ করবে। এবং আমরা আরেকটা বৈশিষ্ট্য এখানে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে এটা একটা সাইক্লিক প্রসেস ছিল। দ্যাট মিন্স আমাদের এখানে প্রসেসটা আগের জায়গায় ফিরে আসতো। বাট অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা, এটা আসলে সাইক্লিক না। দ্যাট মিন্স এটা হচ্ছে নন সাইক্লিক। নন সাইক্লিক মানে হচ্ছে কি এটা আমাদের আগের অবস্থানে ফিরে আসতে পারে না। দ্যাট মিন্স এটা শুধুমাত্র এ থেকে বিতে যেতে পারে, বাট বি অবস্থা থেকে কখনোই এ অবস্থায় যেতে পারে না। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা তো দেখলাম যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা আসলে কীরকম, তাই না? খুবই ফাস্ট একটা ঘটনা। কিন্তু এটার এক্সাম্পলটা যদি আমি দেখতে চাই তাহলে এক্সাম্পলের আসলে অভাব হবে না, কেননা আমাদের এই মহাবিশ্বে প্রত্যেকটা ঘটনায় হচ্ছে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ঘটনা। তাহলে আমি ধরে ধরে কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমাদের জন্য এগুলো হেল্পফুল হবে। আমি প্রথম যে এক্সাম্পলটা দেখাবো সেটা হচ্ছে, ধরো আমরা এখানে একটা বৈদ্যুতিক রোধ দেখতে পাচ্ছি, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি। তো যখন তুমি কোনো একটা বৈদ্যুতিক রোধের মধ্যে দিয়ে বা রেজিস্ট্যান্স আরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ করবে, তখন অবশ্যই কী হবে, আমাদের ওই রেজিস্ট্যান্সটা গরম হয়ে যাবে। দ্যাট মিন্স তাপ তৈরি হবে। তার মানে বৈদ্যুতিক রোধের মধ্যে দিয়ে আমি যদি বিদ্যুৎ প্রবাহ করি তাহলে এখানে একটা তাপ তৈরি হবে এবং এই তাপটা কোথায় চলে যাবে, অবশ্যই পরিবেশে চলে যাবে। আমি একটু শর্টকাটে যদি দেখাই, আমাদের এখানে তাপটা বিকিরণ হয়ে পরিবেশে চলে যাবে। এখন পরিবেশে যে পরিমাণ তাপটা গেল, ধরো কিউ পরিমাণ তাপ, এটা কিন্তু তুমি আর ফেরত আনতে পারবে না। দ্যাট মিন্স এই তাপটাকে তুমি ধরে এই রেজিস্ট্যান্সের মধ্যে আনতে পারবে না এবং এনে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আবার তড়িৎ প্রবাহিত করতে পারবে না। তার মানে তুমি এখানে যে পরিমাণ তড়িৎ বা আই প্রবাহিত করছো তার বেশিরভাগ অংশই কী হয়ে গেছে, তাপ হয়ে উড়ে চলে গেছে পরিবেশে। তার মানে পরিবেশ থেকে আমি তাপগুলোকে ধরে এনে তোমার এই বিদ্যুৎটাকে আবার ফেরত দিতে পারবো না। তো যেহেতু আমরা এই বিদ্যুৎটাকে আর ফেরত পাবো না, তার মানে এটা হচ্ছে কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটা হলো তুমি যখন শীতকালে তোমার দুটো হাতের তালু ঘষতে থাকো তখন কিন্তু তাপ তৈরি হয়, তাই না? তার মানে তুমি এখানে তোমার দুটো হাতের তালু ঘষার ফলে তোমাদের তাপ তৈরি হচ্ছে। তো এই যে আমরা একটা তাপ তৈরি করছি এখানে, এই তাপটাকে কিন্তু আমরা পরবর্তীতে কাজে কনভার্ট করতে পারবো না। দ্যাট মিন্স আমরা এখানে কি করছি, ফ্রিকশন তৈরি করছি বা ঘর্ষণ তৈরি করছি। তাহলে এই ঘর্ষণটা হচ্ছে কি এক ধরনের মেকানিক্যাল ওয়ার্ক বা বলা যায় যান্ত্রিক কাজ বা যান্ত্রিক শক্তি, যেটাকে আমি কনভার্ট করছি হিট বা তাপের মাধ্যমে। বাট আমরা যদি এই পরিমাণ হিট কোনো একটা জায়গায় স্টোর করে রাখি, তারপর ওই হিটটাকে দিয়ে আমি যদি হাতের মধ্যে লাগাই, তাহলে ওই হাত কিন্তু আবার নিজে থেকে এভাবে ঘষতে পারবে না। মানে বিষয়টা এরকম যে তুমি যখন তোমার হাতের তালুটা ঘষো তখন যে তাপ তৈরি হয়, ওই তাপটা তুমি যদি কোনো একটা জায়গায় স্টোর করে রাখো, পরবর্তীতে যদি ওই তাপটা তোমার হাতের মধ্যে দাও, তোমার হাত কিন্তু আগের মতো আর
ঘষাঘষি করবে না, কেননা তুমি তোমার নিজের ইচ্ছে এই হাতটাকে ঘষেছ। তাহলে আমি বলতে পারি এই হিটটাকে আমি পরবর্তীতে এই ফ্রিকশন বা হাতের ঘর্ষণে নিয়ে যেতে পারবো না। যেহেতু নিয়ে যেতে পারবো না, তার মানে এটা কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপর আমরা 3 নম্বর আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে তুমি এখন একটা বন্দুক কিনে আনলে, দ্যাট মিনস গান কিনে আনলে। তো বন্দুকের থেকে তুমি যখন গুলি ছুড়লে বা বুলেট ছুড়লে, এই বুলেটটা কিন্তু কী করে, বারুদের বিস্ফোরণ ঘটায়, তাই না? এবং তোমাদের বন্দুকের ভেতরে যে বারুদটা থাকে তার বিস্ফোরণটা কিন্তু খুবই দ্রুত প্রক্রিয়ায় হয়, দ্যাট মিনস এটা খুবই ফাস্ট একটা প্রক্রিয়া। এবং এই বারুদের বিস্ফোরণটা যেহেতু দ্রুত প্রক্রিয়া, এর ফলে কি হয়, বুলেটটা একদম ছুটে বের হয়ে যায়। তার মানে বুলেটের এখানে টোটালি একটা ডিস্ট্রয় ঘটে, বা বুলেটের যেই কি বলবো সাইজ এবং শেপ আছে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এখন তুমি যে বুলেটটাকে ছুঁড়ে মেরেছো, এই বুলেটটাকে তুমি কিন্তু আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবে না। তার মানে বারুদের বিস্ফোরণটা খুবই দ্রুত হচ্ছে, যার ফলে আমাদের বুলেটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই চেঞ্জ হওয়া বুলেটটাকে আমি আগের অবস্থায় গানের ভিতরে বা বন্দুকের ভিতরে আনতে পারবো না। তাই বন্দুকের থেকে যে গুলিটা ছোড়া হয় সেটা হচ্ছে কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এরকম এক্সাম্পলের অভাব নেই, আমার যেগুলো মনে আসছে আমি এগুলো বলছি তোমাদেরকে। তারপর আমি আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে অনেক উঁচু পাহাড়ের কথা আমি বলতে পারি, বা হিলের কথা আমি বলতে পারি। তাহলে অনেক উঁচু পাহাড় বা হিল, সেখান থেকে যখন পানি এইভাবে গড়িয়ে পড়ে, সে পানিটা কিন্তু একদম সমুদ্র বা সির মধ্যে চলে যায় নদী নালা হয়ে। বাট ওই পানিটাকে আমি কিন্তু ধরে আবার পাহাড়ে নিয়ে যেতে পারি না। তার মানে এটা হচ্ছে কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে আমি একটু তোমাকে ডিরেকশন দেখাচ্ছি পানির। তো অনেক উঁচু পাহাড় থেকে বা ঝর্ণা থেকে যখন পানিটা বের হয়, সেটা কিন্তু ফ্লো হয়ে নদীতে চলে যায়, তারপর নদী থেকে সেগুলো সাগর বা সিয়ের দিকে চলে যায়। বাট পানি কিন্তু সাগর থেকে আবার এই হিল বা পাহাড়ের মধ্যে আসতে পারে না। যেহেতু আসতে পারে না, তাই আমি বলতে পারি আমাদের এই প্রক্রিয়াটা হচ্ছে কি একটা অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। তারপরে এক্সাম্পলটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ধরো আমি এখন পাশাপাশি দুইটা বস্তুকে রাখলাম। তো একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আরেকটা বস্তুর তাপমাত্রা হচ্ছে আমি ধরে নিলাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে একটা বস্তু হচ্ছে ঠান্ডা আর একটা বস্তু হচ্ছে গরম। তো তুমি যখন পাশাপাশি এরকম দুটো বস্তু রাখবা, তখন তুমি দেখবে তোমার তাপের প্রবাহটা হচ্ছে বেশি গরম বস্তু থেকে কম গরম বস্তু দিয়ে যাচ্ছে। দ্যাট মিনস 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বস্তু থেকে তোমার তাপটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বস্তু দিয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতিতে এমন কোনো ঘটনা ঘটে না যে ঘটনার জন্য আমাদের 10 ডিগ্রি মানে সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে তাপটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড দিকে যাবে। তার মানে এই ঘটনাটা যেহেতু ঘটে না, তাহলে এটা কি উপরের ঘটনাটাকে নির্দেশ করে। তাই উপরের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কেননা আমাদের এখানে কখনোই প্রকৃতিতে 10 ডিগ্রি থেকে শুরু করে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপের প্রবাহ হবে না। তাহলে তাপের প্রবাহ বা কিউয়ের প্রবাহ কোন দিকে হবে? অবশ্যই বেশি তাপমাত্রা বস্তু থেকে কম তাপমাত্রা বস্তুর দিকে হবে। তারপর তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে F নম্বর এক্সাম্পল। তুমি যদি স্প্রিং নিয়ে কাজ করো, আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে কোনো একটা স্প্রিংকে আমি যদি খুব হালকাভাবে বা খুব ধীরে ধীরে যদি সংকোচন বা প্রসারণ ঘটাই, তাহলে সে কিন্তু তার আগের অবস্থানে ফিরে যায়, যেটা ছিল আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া। বাট তুমি যদি একটা স্প্রিং এখানে নাও, ধরো তোমার কাছে এরকম একটা স্প্রিং আছে, এবং তুমি কি করলে, তুমি এটাকে খুব দ্রুত সংকোচন করতে গেলে, তাহলে স্প্রিংটাকে তুমি যখন খুব দ্রুত সংকোচন করবে, তখন স্প্রিংটা দেখতে অনেকটা এমন হবে। বাট এই সময়টাতে স্প্রিংটাকে যেহেতু তুমি খুব দ্রুত বা খুব ফাস্টলি সংকোচন করেছো, তখন স্প্রিংয়ের মধ্যে একটা কম্পন তৈরি হবে বা ভাইব্রেশন তৈরি হবে। তাহলে কম্পন বা ভাইব্রেশনটা কী জন্য হবে? অবশ্যই স্প্রিং কিছু পরিমাণ কাজ করেছে, ওই কাজের জন্য আমাদের এই ভাইব্রেশন বা কম্পনটা তৈরি হবে। বাট তুমি কিন্তু এই ভাইব্রেশন বা কম্পনটাকে আবার ফেরত আনতে পারবে না। দ্যাট মিনস স্প্রিং সংকোচন হওয়ার পর যে পরিমাণ কাজ করেছে, যে কাজের জন্য তার ভাইব্রেশন তৈরি হয়েছে, ওই পরিমাণ কাজটাকে তুমি কিন্তু আর ফেরত আনতে পারবে না। এটা কিন্তু লস হিসেবে থাকবে। তার মানে কোনো একটা স্প্রিংকে তুমি যদি খুব দ্রুত সংকোচন করো বা প্রসারণ করো, স্প্রিংটা কাঁপতে থাকে, এবং এই কম্পনের ফলে আমাদের স্প্রিংয়ের ভেতরে কিছু কাজ আছে, সেই কাজটা হচ্ছে ক্ষয় হয়। তার মানে এটা হচ্ছে কি আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে এক কথায় আমি যদি বলি, অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা আসলে ঘটে কিভাবে? অবশ্যই লসের মাধ্যমে ঘটে, বা বলা যায় আমাদের ক্ষয়ের মাধ্যমে ঘটে। তারপরে ক্ষয়ের কথা যেহেতু চলেই আসলো, আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে আমি যদি এফ তো লিখলাম, আমি এখানে জি লিখি। ধরো জি হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে তোমরা তাপের পরিবহনের 3টা ক্যাটাগরি জানো। একটাকে বলে পরিবহন, একটাকে বলে পরিচলন, আরেকটাকে বলা হচ্ছে বিকিরণ। তার মানে পরিবহন, পরিচলন, বিকিরণ এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের তাপের কি হয়, কন্ডাকশন হয় বা
আমাদের তাপের ফ্লো হয় বা চলাচল করে। তো এই তিনটা ঘটনায় তুমি দেখতে পাচ্ছ যে আমাদের একমুখী একটা প্রবাহ তৈরি হয়। যেমন সূর্য থেকে যখন তাপটা আসে আমাদের পৃথিবীতে, এটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে আসে, বাট পৃথিবী থেকে কিন্তু কোনো তাপ সূর্যের মধ্যে যাচ্ছে না। তার মানে বিকিরণ পদ্ধতিটা হচ্ছে গিয়ে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপর তুমি যখন কোনো একটা ধাতব পাতকে গরম করো, তখন তুমি দেখবে ধাতব পাতের যে অংশটাকে তুমি তাপ প্রয়োগ করো, ওই তাপটা আস্তে আস্তে ধাতব পাতের গরম অংশ থেকে শুরু করে ঠান্ডা অংশের দিকে যায়। বাট কখনোই তাপ কিন্তু ঠান্ডা অংশ থেকে শুরু করে গরম অংশের দিকে যায় না। তার মানে এই যে তাপের পরিবহন যে হচ্ছে, এই পরিবহন প্রক্রিয়াটাও কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো আমরা আরেকটা জিনিসের কথা বলতে পারি, সেটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। তো যখন তুমি তোমার রুমের মধ্যে কোনো একটা সেন্টের বোতল বা কোনো একটা পারফিউমের বোতল খোলা রাখো, তখন ব্যাপন প্রক্রিয়াতে কিন্তু পুরো বাসা তোমার সুবাসে ভরে যায় বা তোমার রুমটা হচ্ছে সুগন্ধে ভরে যায়। বাট ওই সুগন্ধটাকে তুমি কিন্তু ধরে তোমার মানে ওই পারফিউমের বোতলের ভিতরে আর ঢোকাতে পারবে না, কেননা তোমার ওই সুগন্ধটা পুরো রুমের মধ্যে ছড়িয়ে পড়েছে। যেহেতু ছড়িয়ে পড়েছে, তার মানে সেটাকে আমরা আর কি করতে পারবো না, পারফিউমের বোতলে প্যাক করে আনতে পারবো না। তার মানে এটা হচ্ছে কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপরে আমরা এখানে আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখতে পারি, আই নামক, এবং এই এক্সাম্পলটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তোমরা আইসোটোপের নাম শুনেছো, দ্যাট মিনস তেজস্ক্রিয় পদার্থ। তো ইউরেনিয়াম হচ্ছে কি খুব ভালো একটা তেজস্ক্রিয় পদার্থ। তো ইউরেনিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 92, এবং ইউরেনিয়ামের জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে 235 এবং 238 ভরের, এটা হচ্ছে কাজ করে তেজস্ক্রিয় পদার্থ হিসেবে। তো ইউরেনিয়ামের কথা যেহেতু চলে আসলো, তাহলে আমি যদি কোনো একটা জায়গায় ইউরেনিয়ামকে রাখি, তাহলে এটা যেহেতু একটা রেডিও অ্যাক্টিভ মৌল বা তেজস্ক্রিয় মৌল, তার মানে এই ইউরেনিয়ামটা কী করবে, কিছু পরিমাণ ডিকে ঘটাবে বা ক্ষয় ঘটাবে। তার মানে এই তেজস্ক্রিয়তার একটা ক্ষয় হবে। ক্ষয় হিসেবে সে কী বের করবে, হয়তো আলফা কণা বের করতে পারে, বিটা রে বের করতে পারে, অথবা গামা রে বের করতে পারে। তো আলফা কিন্তু এখানে হচ্ছে কণা, আর বিটা এবং গামা হচ্ছে কি আমাদের এখানে রে হিসেবে কাজ করে। আচ্ছা, বিটাও কিন্তু কণা, যেহেতু ইলেকট্রনের সাথে তুলনা করা হয় বিটাকে, গামা হচ্ছে আমাদের এখানে রে। তো এই যে জিনিসগুলো বের করছে, তার মানে আমাদের ইউরেনিয়ামের এই ছোট্ট যে পরমাণুটা আছে, এটা আস্তে আস্তে ডিকে হচ্ছে বা ক্ষয় হচ্ছে। তাহলে তেজস্ক্রিয়তার যে ক্ষয়টা হয় বা ডিকে হয়, সেটাও কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কেননা আমরা ক্ষয় হয়ে যাওয়া তেজস্ক্রিয় যেই ছোট ছোট পার্টিকেলগুলো আছে, সেগুলোকে আর ফিরিয়ে আনতে পারবো না, সেগুলো হচ্ছে পরিবেশের সাথে মিশে যাবে। তো এরকমভাবে অজস্র লক্ষ লক্ষ কোটি কোটি এক্সাম্পল দেওয়া যায়, যেগুলো আমাদের প্রতিনিয়ত ঘটছে জীবনে। সবাই হচ্ছে কি আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। তারপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সাইক্লিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস, দ্যাট মিনস চাক্রিক প্রক্রিয়া। তো চাক্রিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেসটা জানার জন্য আমরা এখানে একটা তোমাদেরকে ডায়াগ্রাম দেখাই। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা পিভি গ্রাফ দেওয়া আছে, দ্যাট মিনস পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম দেওয়া আছে, যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে কি আমাদের আয়তন। তো আমি যদি কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ার কথা বলি, ধরো ওই প্রক্রিয়াটা হচ্ছে এ নামক একটা স্টেটে আছে, তার মানে এ নামক স্টেট বা অবস্থার জন্য আমি বলতে পারি আয়তনটা হচ্ছে আমাদের ভি1 এবং আমাদের চাপটা হচ্ছে পি1। পরবর্তীতে আমাদের এ নামক এই স্টেটটা পরিবর্তন হয়ে বি হয়ে গেল, এবং বি বিন্দুতে আমি বলতে পারি আয়তনটা পরিবর্তন হয়েছে ভি2 এবং আমাদের চাপটা পরিবর্তন হয়েছে পি2। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম আমাদের ওই পদার্থটা আবার এই স্টেটে ফিরে এসেছে। তার মানে এখানে কি হলো, এখানে টোটাল একটা চাক্রিক প্রক্রিয়া ঘটলো বা সাইক্লিক প্রসেস ঘটলো, যেখানে আমাদের কোনো একটা সিস্টেম যে অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, কিছুক্ষণ পর আবারও সেই অবস্থাতে ফিরে এসেছে। তো দেখো তো এটার সাথে তুমি কিসের মিল খুঁজে পাও, এটা কিন্তু আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা মিল খুঁজে পাচ্ছ তোমরা। তার মানে যে কোনো একটা প্রত্যাবর্তী প্রক্রিয়াই হচ্ছে কি আমাদের চাক্রিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। তাহলে সাইক্লিক প্রসেস হচ্ছে কি কোনো একটা সিস্টেম বা কোনো একটা ব্যবস্থা যদি আমাদের আদি অবস্থাতে ফিরে আসে, একটা সম্পূর্ণ তাপগতীয় প্রক্রিয়া ফলো করে, তবে আমরা ওই প্রক্রিয়াটাকে বলি চাক্রিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। তাহলে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আমাদের যেই ফর্মুলাটা বা বলা যায় যে কনসেপ্টটা, সেটা হচ্ছে কি কোনো একটা অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে কোনো একটা ওয়ার্কিং সাবস্টেন্স বা কার্যরত বস্তু, তাহলে সেটা হচ্ছে এ থেকে ধরো বি নামক একটা স্টেটে সে চলে গেল। কিছুক্ষণ পর যখন সে বি থেকে আবার এই স্টেটে ফিরে আসে, বা এটা যদি প্রত্যাবর্তন ঘটে বা তার যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া ঘটে, তাহলে অবশ্যই আমি বলবো এই প্রক্রিয়াটাই হচ্ছে কি আমাদের চাক্রিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। এখন এই চাক্রিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেসের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই বিন্দুতে আমি ধরে নিলাম
আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তি কাজ করে। ধরো আমাদের এখানে এই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি কাজ করলো কতটুকু, ইউ ইনিশিয়াল হিসেবে। তাহলে ইউ আই মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা আদি অভ্যন্তরীণ শক্তি, এটার পরিচয়। তারপরে এ থেকে যখন বিতে গেল, বি থেকে গিয়ে আবার যখন এতে ফিরে আসলো, তখন অবশ্যই এখানে কি আমাদের আগের মতো করে একটা ফাইনাল অভ্যন্তরীণ শক্তি কাজ করবে, বা আমাদের বলতে পারি শেষ একটা অভ্যন্তরীণ শক্তি কাজ করবে। তো এই শেষ অভ্যন্তরীণ শক্তি এবং আদি অভ্যন্তরীণ শক্তি সবসময় সেম থাকবে। মানে বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমার চাকরিক প্রক্রিয়াতে যেটা ঘটে সেটা হচ্ছে কোনো একটা প্রক্রিয়া যখন শুরু হয় তখন তার অবশ্যই একটা আদি অভ্যন্তরীণ শক্তি থাকে, এবং ওই প্রক্রিয়াটা যখন চাকরিক প্রক্রিয়া হয় তখন অবশ্যই সে কি আগের স্টেট বা এতে ফিরে আসবে। তারপরে তার যে অভ্যন্তরীণ শক্তি হবে সেটাকে আমি যদি ইউএফ ধরি, তাহলে ওই ইউএফ এবং ইউআই এরা হচ্ছে একে অপরের সাপেক্ষে সমান হবে। তাহলে অবশ্যই চাকরিক প্রক্রিয়াতে আমাদের অভ্যন্তরীণ পরিবর্তনটা হয় না, বা অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হয় তাহলে আমি বলতে পারি কি ডেল ইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা কি শূন্য। তার মানে আমি বলতে পারি ডেল ইউর মান কত ছিল, অবশ্যই আমাদের শেষ অভ্যন্তরীণ শক্তি মাইনাস হচ্ছে আদি অভ্যন্তরীণ শক্তি, তাহলে এটার মান কত হবে, শূন্য হবে। তাহলে আমি আলটিমেটলি বলতে পারি আমাদের শেষ অভ্যন্তরীণ শক্তি যা, আদি অভ্যন্তরীণ শক্তি তা। এখন তোমাদের অনেকের মনে কনফিউশন লাগে যে আমাদের এখানে শেষ অভ্যন্তরীণ শক্তি কি বি বিন্দুতে হবে নাকি এ বিন্দুতে হবে। আসলে আমাদের এখানে চাকরি প্রক্রিয়াটা শুরু হয়েছে এ থেকে, এবং চাকরি প্রক্রিয়া শেষও হয়েছে কি এতে গিয়ে। তার মানে এই বিন্দুতে আমাদের শুরুতে একটা ইনিশিয়াল মানে ইন্টারনাল এনার্জি থাকবে বা আদি অভ্যন্তরীণ শক্তি থাকবে, আবার এই বিন্দুতে আমাদের এখানে ফাইনাল বা লাস্ট একটা অভ্যন্তরীণ শক্তি থাকবে, এবং এদের দুজনের মান যেহেতু সমান তার মানে অবশ্যই চাকরির প্রক্রিয়ার জন্য আমাদের অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা সেটা কি হয়, শূন্য হয়। তাই যদি হয় তাহলে তোমরা কিন্তু মেয়ারের প্রকল্প জানো। মেয়ারের প্রকল্প অনুসারে আমরা বলতে পারি কি অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা এটা কার সমানুপাতিক, এটা হচ্ছে আমাদের অবশ্যই তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক, তাই না। এটা হচ্ছে আমরা মেয়ারের প্রকল্প হিসেবে জানি। তো তাই যদি হয়ে থাকে আমাদের চাকরিক প্রক্রিয়ার জন্য আমি বলতে পারি আমাদের তাপমাত্রার যে পরিবর্তনটা হবে সেটাও কি হবে, অবশ্যই শূন্য হবে। যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, তার মানে তাপমাত্রার পরিবর্তনটাও কি শূন্য। তাহলে এই বিন্দুতে যখন কোনো একটা কার্যবাহী বা কার্যরত বস্তু যাত্রা শুরু করবে তাপগতীয় প্রসেসে, তখন তার তাপমাত্রাটা যদি থাকে ধরো টি, তাহলে টোটাল চাকরি প্রক্রিয়া সম্পন্ন করে যখন সে আবারও এই অবস্থানে ফিরে আসবে তখনও তার তাপমাত্রাটা কী থাকবে, টি থাকবে। তার মানে আমাদের এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। দ্যাট মিনস আমি বলতে পারি আমাদের এখানে ইনিশিয়াল যে তাপমাত্রা ছিল টিআই, সেটা ফাইনাল তাপমাত্রা বা টিএফ এর সমান হবে। তো এই হচ্ছে আমাদের চাকরিক প্রক্রিয়ার একটা বৈশিষ্ট্য। তাই যদি হয় তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি আরেকটা জায়গায়। যেমন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখেছিলাম যে আমাদের কোনো একটা সিস্টেমে যদি আমি কিছু পরিমাণ তাপ দিই তাহলে সে তাপের পরিবর্তনটা কি হয়, কিছু পরিমাণ সে কাজ করে সিস্টেমে এবং কিছু পরিমাণ তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে, তাই না। এটা ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আসলে সূত্রটা এরকম ছিল, দ্যাট মিনস ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তো ডেল কিউ মানে হচ্ছে কি আমাদের তাপের পরিবর্তনের সিস্টেমে, মানে আমি কি পরিমাণ তাপ অ্যাপ্লাই করেছি সেই তাপের পরিমাণটা হচ্ছে ডেল কিউ। মানে সিস্টেমে ধরো শুরুতে কিউ1 পরিমাণ তাপ ছিল, আমি বাইরে থেকে তাপ প্রয়োগ করেছি যার ফলে আমাদের সিস্টেমে কিউ2 পরিমাণ তাপ হয়েছে। তাহলে কিউ2 এবং কিউ1-এর যে পার্থক্য সেটাই হচ্ছে কি আমাদের ডেল কিউ। কেননা আমরা এক্সাক্ট কোনো তাপের পরিমাণ জানি না, আমরা আসলে তাপের পরিবর্তনটা জানি। তাই যদি হয় তাহলে সিস্টেমে অ্যাপ্লাই করা তাপের কিছু অংশ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে এবং কিছু অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর কৃত কাজ করবে, যেটা হচ্ছে ডেল ডব্লিউ। এখন তুমি দেখতে পাচ্ছ চাকরি প্রক্রিয়ার জন্য আমাদের ডেল ইউ যেটা তার মানটা হচ্ছে কি শূন্য। তাহলে ডেল ইউ যদি শূন্য হয় আমি এখানে লিখতে পারি ডেল কিউ ইজ ইকুয়াল টু সরাসরি ডেল ডব্লিউ। তাহলে দেখো তো ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডব্লিউ এর মানে কি, এর মানে হচ্ছে আমি সিস্টেমে যে পরিমাণ তাপের অ্যাপ্লাই করেছি সেই তাপের 100% একদম সিস্টেমের কৃতকাজে সম্পন্ন হয়েছে। দ্যাট মিনস সিস্টেম ওই তাপটাকে নিয়ে তার 100% কাজে লাগিয়ে একটা কাজ তৈরি করেছে, দ্যাট মিনস পরিবেশের উপর কাজ করেছে। তাহলে আমি বলতে পারি না আমাদের এই সিস্টেমটা হচ্ছে কি খুবই ভালো সিস্টেম যেখানে কোনো তাপের লস ঘটে নাই। তাহলে আমি বলতে পারি চাকরিক প্রক্রিয়াতে তাপের কোনো লস ঘটে না। তাহলে নো লস অফ হিট বা তাপের কোনো লস ঘটে না এই চাকরিক প্রক্রিয়াতে। আমরা যে পরিমাণ তাপ অ্যাপ্লাই করেছি ঠিক সেম পরিমাণ তাপ দিয়ে সিস্টেম কী করেছে, পরিবেশের উপর কাজ সম্পন্ন করেছে। তাহলে এরকম একটা চাকরিক প্রক্রিয়া কি অনেক ভালো একটা প্রক্রিয়া যেখানে আমাদের কোনো হিট বা তাপের লস ঘটে না। তারপর আমরা এখন গ্রাফটা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ গ্রাফটা একদম অন্যরকমভাবে আঁকা, যে এ থেকে প্রথমে বি পর্যন্ত তীর রেখেছি, বি থেকে তারপর এ পর্যন্ত তীর রেখেছি। তো এই যে আমরা তীরটা আঁকলাম পিভি গ্রাফের মধ্যে, এই তীরের অঙ্কনটা কিন্তু ঘড়ির কাঁটার দিক অনুসারে হয়, তাই না। তো
সবসময় যে ঘড়ির কাঁটার দিক অনুসারে আমাদের এটা হবে তা না, কখনো কখনো আমাদের এখানে তীরটা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও হতে পারে। তার মানে অবশ্যই পিবি ইন্ডিকেটর ডায়াগ্রামে ঘড়ির কাঁটার দিকেও আমাদের চাকরিক প্রক্রিয়া হতে পারে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও কি চাকরিক প্রক্রিয়া হতে পারে। তো আমরা এখন দেখব এই দুটো পদ্ধতি কীভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছ আমি এখানে পরপর দুটো গ্রাফ তোমাকে দেখিয়েছি। প্রথম গ্রাফে তুমি দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটার দিকে আমাদের এখানে যেই ইন্ডিকেটর ডায়াগ্রামটা আছে সেটা কাজ করে। দ্যাট মিনস আমাদের এখানে একটা চাকরিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ধরো এই বিন্দু থেকে আমরা চাকরিক প্রক্রিয়াটা শুরু করেছি, তারপর ঘড়ির কাঁটার দিকে অনুসারে আমরা এবি পথ গেলাম, তারপরে বিসি পথ গেলাম, সি থেকে ডি পথ গেলাম এবং ডি থেকে এ পথ গেলাম। তো যখন কোনো একটা পিভি ডায়াগ্রামের মধ্যে চাকরিক প্রক্রিয়াটা ঘড়ির কাঁটার দিকে কাজ করে, তখন বুঝতে হবে আমাদের আসলে ওই প্রক্রিয়াতে পজিটিভ কাজ হচ্ছে বা ধনাত্মক কাজ হচ্ছে। আর যদি তুমি দেখো আমাদের দ্বিতীয় ছবির মতো আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে আমাদের চক্রটা সম্পন্ন হচ্ছে। দ্যাট মিনস এ থেকে শুরু করে বি, তারপর বি থেকে শুরু করে সি, সি থেকে ডি পথ, ডি থেকে হচ্ছে এ পথ, টোটাল পথটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করছে। তখন আমাকে বুঝতে হবে যে পরিমাণ কাজ সম্পন্ন করছে ওই সিস্টেমটা সেটা হচ্ছে নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ। তাহলে প্রথম সিস্টেমটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, যেটা হচ্ছে ধনাত্মক কাজ, দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। এখন তোমাদেরকে বলি যে ধনাত্মক আর ঋণাত্মক কাজ মানে কি। পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ হচ্ছে কি যখন কোনো একটা সিস্টেম পরিবেশের উপর কাজ করে। দ্যাট মিনস তুমি এটা একটা সিস্টেমকে ধরে নাও, তুমি সিস্টেমের ভিতরে তাপ দিয়েছো। আমি একটু সহজ করে লিখি। তো এই হচ্ছে আমাদের কোনো একটা সিস্টেম। সিস্টেম মানে হচ্ছে এটা একটা পিস্টন, পিস্টনের ভিতরে আমাদের কিছু পরিমাণ পদার্থ আছে যেগুলো হচ্ছে কার্যকর পদার্থ বা ওয়ার্কিং সাবস্টেন্স। তো তুমি যখন বাইরে থেকে তাপ দিবে সিস্টেমের উপর, তখন সিস্টেম এই তাপটা সম্পূর্ণ করবে, মানে শোষণ করবে। শোষণ করার পর ওই তাপের 100% সে পরিবেশের উপর কিছু পরিমাণ কাজ করবে। দ্যাট মিনস পিস্টনটা হয়তো পরিবেশকে ধাক্কা দেবে। কেন আমি 100% বললাম? কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে কি সাইক্লিক প্রসেস বা চাকরিক প্রক্রিয়া। তাহলে চাকরিক প্রক্রিয়ার জন্য আমি যে পরিমাণ হিট দিব বা তাপ দিব তার 100% কি কাজে পরিণত হবে। তাহলে যখন কোনো একটা পিস্টন পরিবেশকে ধাক্কা দিবে তখন সেটা হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ। বাট যখন আমি সেম সিস্টেম নিয়ে কথা বলবো, ধরো এই হচ্ছে আমাদের এখানে সেম সিস্টেম। এখন হলো কি এই সিস্টেমটা এখন অন্য কাজ করলো। সে করলো কি, সে হচ্ছে আমাদের পরিবেশের থেকে যে চাপটা আছে সেই চাপটা গ্রহণ করলো। গ্রহণ করার পর আমাদের এই সিস্টেমটা হচ্ছে সংকুচিত হয়ে গেল। দ্যাট মিনস এই পাত্রটা সংকুচিত হয়ে গেল। তখন আমি বলতে পারবো যে পরিবেশ তখন এই সিস্টেমের উপর কাজ করেছে। তার মানে কিছুক্ষণ আগে সিস্টেম এই পরিবেশটাকে ধাক্কা দিয়েছে। দ্যাট মিনস এই সিস্টেমের মধ্যে থাকা কিছু লিকুইড ছিল যারা হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্স। ওরা যখন পরিবেশকে ধাক্কা দিবে তখন পরিবেশ কী পাবে, একটা ধাক্কা পাবে। দ্যাট মিনস পিস্টনের মাধ্যমে একটা ধাক্কা পাবে। বাট যখন আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশটা যখন এই পাত্রের মধ্যে ধাক্কা দিবে তখন আমি বলতে পারি এই ধরনের কাজটা হচ্ছে কি ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক। আর যখন আমাদের পরিবেশের উপর পিস্টনটা ধাক্কা দিবে তখন এই ধরনের কাজকে আমি বলবো ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক। তাহলে ধনাত্মক কাজের জন্য আমাদের এখানে যে পিপি ডায়াগ্রামটা আছে সেখানে চক্রটাকে ঘোরাতে হয় ঘড়ির কাঁটার দিকে, বা বলা যায় এটাকে ক্লকওয়াইজ বলতে পারি। আর যখন আমরা ঋণাত্মক কাজ পাবো সেই ক্ষেত্রে আমাদের পিভি ডায়াগ্রামে চাকরিক পদ্ধতিটাকে ঘোরাতে হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দ্যাট মিনস এটাকে আমরা এন্টি ক্লকওয়াইজ বলতে পারি। এবং আমরা কী পরিমাণ কাজ করেছি সেটাও তো বের করতে হবে, তাই না? আমরা কী পরিমাণ কাজ করেছি সেটা বের করতে হয় সিম্পলি আমাদের এই গ্রাফের ক্ষেত্রফল দিয়ে। তুমি দেখতে পাচ্ছ এ থেকে শুরু করে আমরা আবারও এতে ফিরে এসেছি। তার মানে এতটুকু জায়গায় আমরা 4টা পথ অতিক্রম করেছি যেগুলোকে বলা হয় তাপগতীয় পথ বা থার্মোডাইনামিক পাথ। তাহলে আমরা প্রথমে এ থেকে বিতে গেলাম, তারপর বি থেকে সিতে, সি থেকে ডি, তারপর ডি থেকে এ। তো এই 4টা পথ নিয়ে আমরা এখানে একটা এরিয়া পাচ্ছি বা ক্ষেত্রফল পাচ্ছি। তুমি যদি এই এরিয়া বা ক্ষেত্রফলটা বের করো সেটাই আমাদেরকে ধনাত্মক কাজের নির্দেশ দিবে। দ্যাট মিনস এখানে এরিয়া বা ক্ষেত্রফল যেটা হবে এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ক এর সমান। তারপর তুমি যদি সেমভাবে এখানে দেখো, এখানে আমাদের ঋণাত্মক কাজ হচ্ছে। তো কী পরিমাণ ঋণাত্মক কাজ হচ্ছে সেটাও যদি তুমি বের করতে চাও তাহলে অবশ্যই আমাদের এখানে এই গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই গ্রাফের জন্য এরিয়া বা ক্ষেত্রফলটা আমাদের নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কাজের যে পরিমাণটা আছে সেই পরিমাণটাকে বোঝাবে। তো এই হচ্ছে আমাদের মেইন বিষয় যে আমরা যদি এরকম কোনো চাকরিক পদ্ধতি পেয়ে থাকি তাহলে ওই চাকরিক পদ্ধতি বা প্রক্রিয়ার জন্য এই ধরনের দুটো গ্রাফ কাজ করে।
তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে অচাক্রিক প্রক্রিয়া, দ্যাট মিনস নন সাইক্লিক প্রসেস। তো নন সাইক্লিক প্রসেসটা কীরকম, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ একটা পিভি ডায়াগ্রাম। তো এখানে আমি কি করলাম কি, আমি একটা নির্দিষ্ট স্টেট বা অবস্থা নিলাম এ। তো এই অবস্থাতে আমাদের কোনো একটা থার্মোডাইনামিক প্রসেসের আয়তন হচ্ছে V1 এবং চাপ হচ্ছে আমাদের P1। কিছুক্ষণ পর আমাদের এই অবস্থাটা পরিবর্তন হয়ে গেল বিতে, এবং সেখানে আয়তন হচ্ছে V2, চাপ হচ্ছে P2। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে পরিবর্তনটা হচ্ছে কি জাস্ট সম্মুখমুখী। দ্যাট মিনস এটা কি অনেকটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মতো, জাস্ট আমরা এ থেকে বিতে চলে গেলাম, তাই না? তাহলে এই ধরনের প্রক্রিয়াগুলোকে আমরা বলি অচাক্রিক প্রক্রিয়া। তো সহজ কথা যদি বলি, কোনো একটা তাপগতিবিদ্যার সিস্টেম বা ব্যবস্থা যদি একটা নির্দিষ্ট অবস্থা থেকে যাত্রা শুরু করে অন্য একটা নির্দিষ্ট অবস্থায় ফিরে আসে, মানে ফিরে আসে না, অন্য একটা নির্দিষ্ট অবস্থায় যদি চলে যায়, বাট ওখান থেকে যদি আবার আগের অবস্থাতে ফিরে না আসে, তাহলে আমরা ওটাকে বলতে পারি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা বলা যায় অচাক্রিক প্রক্রিয়া। তার মানে আমাদের অচাক্রিক প্রক্রিয়াটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হিসেবে কাজ করে। তো এখন এই অচাক্রিক প্রক্রিয়ার জন্য আমরা এখানে কয়েকটা কনসেপ্ট দেখব। সেটা হচ্ছে অচাক্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ইনিশিয়াল বা আদি যেই কি বলে অভ্যন্তরীণ শক্তি আছে, সেটা কিন্তু শেষ অভ্যন্তরীণ শক্তির সমান হয় না। দ্যাট মিনস এই দুটো কিন্তু সমান হয় না। দ্যাট মিনস তুমি এ থেকে যাত্রা শুরু করে, এ হচ্ছে আমাদের যে কোনো একটা তাপগতীয় অবস্থা বা থার্মোডাইনামিক স্টেট, এখান থেকে তুমি যদি যাত্রা করো তাহলে তুমি বিতে পৌঁছাবে। তাহলে বি হচ্ছে কি আমাদের ভিন্ন একটা তাপগতীয় অবস্থা বা থার্মোডাইনামিক স্টেট, বাট কখনোই তুমি কিন্তু বি থেকে এতে আবার পৌঁছাতে পারবে না। তার মানে অচক্রিক প্রক্রিয়াতে কি হয়, কেবলমাত্র একমুখী প্রবাহ হয়। তো এখন এই বিন্দুতে থাকা অবস্থায়, দ্যাট মিনস এই অবস্থানে থাকা অবস্থায় তোমার আদি যে অভ্যন্তরীণ শক্তিটা ছিল সেটা ছিল কি ইউআই, এবং তোমার বি বিন্দুতে যাওয়ার পর তোমার যে শেষ অভ্যন্তরীণ শক্তি হচ্ছে সেটা হচ্ছে ইউএফ। বাট এখানে ইউআই এবং ইউএফ কিন্তু সমান হবে না কখনোই। তাই যদি সমান না হয় তাহলে আমি বলতে পারি ডেল ইউ এটাও কখনোই কিসের সমান হবে না, শূন্য সমান হবে না। কেননা ডেল ইউ মানে হচ্ছে কি ইউএফ মাইনাস হচ্ছে ইউআই। তার মানে আমি বলতে পারি আমাদের শেষ অভ্যন্তরীণ শক্তি মাইনাস আদি অভ্যন্তরীণ শক্তি, এটা কখনোই কিসের সমান হবে না, শূন্য সমান হবে না। দ্যাট মিনস এদের পার্থক্যটা শূন্য সমান হবে না। তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি পরের লাইনে সেম আরেক জিনিসটা, মানে আগের জিনিসটা বলতে পারি, দ্যাট মিনস ইউআই ইজ নট ইকুয়াল ইউএফ। মানে যেটা আগে ছিল সেটা আমরা এখানে ফেরত পেয়েছি। তাই যদি হয় তাহলে আমরা এখানে মেয়ারের প্রকল্প হিসেবে বলতে পারি যে ডেল ইউ এটা কিন্তু সমানুপাতিক ছিল ডেল টি এর মতো, তাই না? তার মানে ডেল ইউ যেহেতু শূন্যের সমান না, তার মানে ডেল টিও হবে কি শূন্যের সমান হবে না। সুতরাং আমরা এই লাইন থেকে বলতে পারি ডেল ইউ যেহেতু শূন্যের সমান না, তার মানে ডেল টি এর মানও কি হবে না, শূন্যের সমান হবে না। ডেল টি মানে হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন। তো তুমি ধরে নাও আমাদের এখানে তাপমাত্রার পরিবর্তনটা কীরকম, শেষ অবস্থান বা ফাইনাল স্টেটের তাপমাত্রা হচ্ছে টিএফ মাইনাস ইনিশিয়াল স্টেট বা আদি অবস্থানের তাপমাত্রা হচ্ছে কি টিআই। তাহলে টিএফ মাইনাস টিআই এটা কখনোই কিসের সমান হবে না, শূন্যের সমান হবে না। এবং একই সাথে আমি এখানে পরের লাইনে বলতে পারি টিএফ কখনোই আমাদের টিআই এর সমান হবে না। তার মানে ইনিশিয়ালি যে তাপমাত্রাটা থাকে সেটা কখনোই ফাইনাল তাপমাত্রার সমান হয় না। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এই বিন্দুতে তোমার যদি ইনিশিয়াল তাপমাত্রা থাকে টিআই, ফাইনাল বিন্দুতে তোমার যদি তাপমাত্রা থাকে হচ্ছে টিএফ, তার মানে কখনোই আমাদের এখানে শেষ অবস্থানে থাকা তাপমাত্রাটা আদি অবস্থায় থাকা তাপমাত্রা সমান হবে না। তো যদি তাই না হয় তার মানে আমরা এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখব এই অচাক্রিক প্রক্রিয়ার জন্য। তাহলে অচাক্রিক প্রক্রিয়ার জন্য আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে কি বলে, ডেল কিউ। দ্যাট মিনস যে পরিমাণ আমি তাপ অ্যাপ্লাই করেছি কোনো একটা সিস্টেমে, তার কিছু অংশ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিতে ব্যবহৃত করা হয়, আর কিছু অংশ দ্বারা সিস্টেম তার কাজ সম্পাদন করে পরিবেশের ওপর। তো যেহেতু আমাদের এখানে ডেল ইউ এর মানটা শূন্য হচ্ছে না, তাহলে আমি বলতে পারি আমাদের এখানে অচাক্রিক প্রক্রিয়াতে যে পরিমাণ তাপ আমি অ্যাপ্লাই করছি তার একটা অংশ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়ায় বা বলা যায় সিস্টেমের তাপমাত্রা বাড়ায়, এবং তার আরেকটা অংশ হচ্ছে সিস্টেম পরিবেশের উপর কাজ করে। দ্যাট মিনস এই অংশটা দিয়ে আমাদের সিস্টেম কি করে, পরিবেশের উপর কাজ করে। তাহলে খুব সোজাসাপটা কথা হচ্ছে আমি কোনো একটা অচাক্রিক প্রক্রিয়াতে যে পরিমাণ তাপ ইউজ করব সে তাপের 100% আমরা কাজে কনভার্ট করতে পারবো না। দ্যাট মিনস আমি এখানে কিউ পরিমাণ তাপ যদি অ্যাপ্লাই করি, আমরা এই কিউ পরিমাণ তাপের 100% কিন্তু কখনোই ডব্লিউ হিসেবে কাজে লাগাতে পারবো না। তার মানে এটা হবে হচ্ছে আমাদের লেস দেন 100%। তো আমি এখানে 100% কি করতে পারবো না, নট অ্যাপ্লাইড, তার মানে অ্যাপ্লাই করতে পারবো না। সেজন্য তুমি যত অচাক্রিক প্রক্রিয়া দেখবে বা নন সাইক্লিক প্রসেস দেখবে, সেখানে তুমি যখন তাপ দেবে তাপের কিছু অংশ কিন্তু লস হবে। কী হিসেবে লস হবে, অভ্যন্তরীণ শক্তি হিসেবে লস হবে, অথবা সিস্টেমের মধ্যে থাকা যে পদার্থটা আছে ওয়ার্কিং সাবস্টেন্স সেটা হচ্ছে তার তাপমাত্রা বাড়াবে। তাহলে আমি বলতে পারি অচাক্রিক প্রক্রিয়াটা আসলে এমন একটা প্রক্রিয়া যেখানে আমাদের লস থাকবে, বা বলা যায়
আমাদের এখানে ক্ষয় থাকবে। তাহলে যেই প্রক্রিয়াতে আমাদের লস বা ক্ষয় থাকে সেটা আমি কি বলতে পারি, অবশ্যই অচাক্রিক প্রক্রিয়া বা নন সাইক্লিক প্রসেস। তো এখন আমরা গ্রাফের বিষয়টাতে আসি। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু গ্রাফটা সুন্দরভাবে কাজ করছে, বাট এই গ্রাফের যে দিকটা সেটা কিন্তু ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনাল অবস্থানে মোটামুটি ঘড়ির কাঁটার দিকে কাজ করছে, তাই না? তুমি যদি তীরটা কীভাবে ঘুরাও দেখবে এটা ঘড়ির কাঁটার দিকে কাজ করে। তার মানে এই না যে এটা সবসময় ঘড়ির কাঁটার দিকে কাজ করবে, বেসিক্যালি এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতেও কাজ করতে পারে। তো যেভাবে খুশি কাজ করুক সমস্যা নেই, আমরা এখন গ্রাফের থেকে যে এরিয়াটা বের করে সেটা দেখব। তাহলে দেখো, আমরা যখন এই গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা কি নির্দেশ করবে? অবশ্যই একটা নির্দিষ্ট ক্ষেত্রফল নির্দেশ করবে, বাট এটা যেহেতু ওপেন গ্রাফ বা বলা যায় খোলা কার্ভ, এজন্য আমাদের এখানে এরিয়া বের করাটা একটু জটিল। তো সেটা আমরা তোমাদেরকে জানাবো পরের স্লাইডে। খেয়াল করে দেখো, আমি এখানে প্রথমে একটা নির্দিষ্ট মানে চক্র এঁকেছি, যেটা হচ্ছে অচাক্রিক আর কি প্রক্রিয়া বা নন সাইক্লিক প্রসেস এঁকেছি, যার ইনিশিয়ালি স্টার্ট হয়েছে এ বিন্দু থেকে, তারপরে তার ফাইনাল যাত্রা হচ্ছে সি বিন্দুতে। তার মানে এই বিন্দুতে ধরো তার এখানে ভলিউম ছিল V1, চাপ ছিল P1, এবং সি বিন্দু হচ্ছে তার ফাইনাল স্টেট, যেখানে তার ভলিউমটা হচ্ছে V2 এবং চাপ হচ্ছে P2। এবং সে যে গিয়েছে সে কিন্তু একটা নির্দিষ্ট পথ ধরে গিয়েছে, ধরো বি নামক পথ ধরে গিয়েছে। তো আমি যদি চাই যে এই অচাক্রিক প্রক্রিয়াতে কী পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, তাহলে আমি কি করব, সিম্পলি আমাদের এই যে এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এ থেকে শুরু করে বিসি, এটার আন্ডারে কী পরিমাণ এরিয়া বা ক্ষেত্রফল হয়েছে সেই ক্ষেত্রফলটাকে আমরা নিব। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এ থেকে শুরু করে সি পর্যন্ত যাত্রাপথে ভেতরের সাইডে মানে ভেতরের সাইডে এরকম একটা এরিয়া বা ক্ষেত্রফল তৈরি হয়েছে। এবং একই সাথে আমি যখন এ থেকে সি এর দিকে গিয়েছি, এটা আমি গিয়েছি কিভাবে, ঘড়ির কাঁটার দিক অনুসারে গিয়েছি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন। তো ক্লকওয়াইজ ডিরেকশনের জন্য আমাদের যেই ওয়ার্ক ডান হবে বা কৃতকাজ হবে অচাক্রিক প্রক্রিয়াতে, ওই কৃতকাজের মান হচ্ছে কি WABC, এবং সেটা হবে কি আমাদের এই গ্রাফের মধ্যে যে শেডেড এরিয়াটা আছে, দ্যাট মিনস এই যে এখানে তুমি হালকা অ্যাশ কালারে দেখতে পাচ্ছ একটা এরিয়া, এই এরিয়ার সমান হবে। এবং যেহেতু এটা হচ্ছে ক্লকওয়াইজ একটা ডিরেকশনে গিয়েছি, তাই এই জন্য আমাদের যে ওয়ার্কটা হবে, এই ওয়ার্কটা হবে আমাদের পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ। তো এই হচ্ছে আমাদের ধনাত্মক কাজ বের করার সিস্টেম। তো আমরা কি করব, আমরা যেহেতু এখানে কোনো চক্র পাচ্ছি না, তার মানে আমরা ইনিশিয়াল এবং ফাইনাল যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোর মধ্যে যে গ্রাফটা কাজ করবে বা এরিয়া কাজ করবে, সেই এরিয়াটাকে আমরা নেব, এবং এই এরিয়াটাই হচ্ছে কি আমাদের এখানে কৃতকাজকে নির্দেশ করবে। আর ঘড়ির কাঁটার দিকে হলো হচ্ছে পজিটিভ বা ধনাত্মক কাজ, বিপরীতে হলে নেগেটিভ বা ঋণাত্মক কাজ। যেমন এটা আমরা দেখি, আমাদের এখানে কোনো একটা নন সাইক্লিক প্রসেস যাত্রা শুরু করেছে এই বিন্দু থেকে। তাহলে এই বিন্দু থেকে সে প্রথমে গেল বি বিন্দুতে, তারপরে গেল সি বিন্দুতে, তারপরে গেল ডি বিন্দুতে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এই নন সাইক্লিক প্রসেসটা এ থেকে শুরু করে সরাসরি ডিতে চলে গেছে। কীভাবে গেছে, মাঝখানে বিভিন্ন জিনিস পার হয়ে গেছে। তাহলে এ থেকে শুরু করে যখন ডিতে যাবে আমরা করব কি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ডিরেকশনটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ। খেয়াল করে দেখো, এ থেকে শুরু করে যখন আমরা ডিতে যাচ্ছি এটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ। তার মানে এন্টি ক্লকওয়াইজ যখন কাজ করবে কোনো একটা নন সাইক্লিক মানে প্রসেস, তখন আমরা বুঝবো এখানে যে ওয়ার্ক ডান হবে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক হবে। এই জন্য আমরা এই জায়গাটাতে একটা নেগেটিভ সাইন দিয়েছি। এখন দেখো আমাদের এখানে কাজের পরিমাণ কি হবে, কাজের পরিমাণ আগের মতোই হবে। দ্যাট মিনস আমি এ থেকে যাত্রা শুরু করে ডিতে এসেছি, তাহলে এ থেকে যাত্রা শুরু করে ডিতে যখন আসবো, তখন এই ভলিউম বা ভি অ্যাক্সেসের উপর যে পরিমাণ আমাদের এরিয়া বা ক্ষেত্রফল কাজ করবে সেটাই হচ্ছে কি আমাদের ওয়ার্ক ডান। তাহলে এ থেকে শুরু করে আমি যদি ভি নামক এই অক্ষের উপর লাইন টানতে থাকি, তাহলে আমরা এরকম একটা এরিয়া পাবো বা অ্যাশ কালারের একটা ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা এখান থেকে যে এরিয়া বা ক্ষেত্রফলটা পাচ্ছি, এই এরিয়া বা ক্ষেত্রফলটাই হচ্ছে কি আমাদের ওয়ার্ক ডান বা কৃতকাজকে নির্দেশ করে অচাক্রিক প্রক্রিয়ার জন্য। এবং এই এরিয়াটাকে আমরা এখানে শেডেড এরিয়া হিসেবে দেখিয়েছি, আর এখানে ভিটা হচ্ছে কি আমাদের আয়তনকে নির্দেশ করে। আর যেহেতু এটা একটা কাউন্টার ক্লকওয়াইজ ছিল না, দ্যাট মিনস এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ছিল বা ঘড়ির কাঁটার বিপরীতে ছিল, এজন্য আমাদের যে ওয়ার্ক বা কাজটা পাচ্ছি সেটা হচ্ছে ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক। তাহলে চাক্রিক প্রসেস আমরা যেটা করি সেটা হচ্ছে সরাসরি ওই চক্রের ভেতরের এরিয়া বা ক্ষেত্রফলটাকে নেই, বাট অচাক্রিক প্রসেস যেটা, সেটাতে আমরা কিন্তু ভেতরের ক্ষেত্রফলও নিতে পারি, অথবা যদি আমাদের কোনো একটা পয়েন্ট বাইরে চলে আসে, তাহলে ওই পয়েন্ট থেকে আমরা যেই অক্ষটা আছে এক্স অক্ষ বরাবর ভি বা আয়তন, ওই অক্ষ বরাবর আমরা লাইনগুলোকে নিয়ে একটা এরিয়া নিই। যেমন ডি বিন্দু থেকে আমি যদি দেখি, তাহলে ডি বিন্দু থেকে একদম নিচ বরাবর আমি এই লাইনটা নিয়েছি, এই বিন্দু থেকে আমি নিচ বরাবর এই লাইনটা নিয়েছি, দ্যাট মিনস আমাদের এই জায়গাটাতে একটা এরিয়া বা ক্ষেত্রফল তৈরি হয়েছে। তো টোটালটা ক্ষেত্রফল যদি তুমি বের করো, তাহলে সেটাই হবে কি আমাদের ওয়ার্ক ডানের মান বা কৃতকাজের মান।
এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।